অনেকগুলো ট্যাব আছে, সবগুলো ট্যাব পড়বা কোনটাতে কি লিখছি। হ্যাঁ, তো আমরা এই প্রথম ট্যাবে আজকে ডিসকাশন করব। আচ্ছা, ব্র্যান্ডিং করার সময় না আমার নিজের একটা ইউনিক নাম থাকলে বেটার হয়। নিজের একটা ইউনিক নাম আবার কি, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন আমাদের নিজের একটা ব্র্যান্ডিং এর জন্য আমাদের, ধরো আমার নাম মিনহাজুল ইসলাম, অফিসিয়াল নাম হচ্ছে আমার মিনহাজুল ইসলাম, বাবা মা হাকিকা করে রাখছে এই নামটা। এখন কথা হচ্ছে, ভাই আপনি মিনহাজুল ইসলাম নামটাকে কেন চেঞ্জ করে ফেললেন, কেন মিনহাজুল আসিফ দিলেন, তাই না? স্ক্রিনে দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে, কেন কোনো প্রবলেম হচ্ছে না, রাইট? জি ভাইয়া। ঠিক আছে, আমি আপনাদের সাথে দেখতেছি। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে ওখানে বলবেন, আমি অ্যান্সার করবো। ওইটাকে দেখাটা জরুরি, এই জন্য আমরা এটা দেখতেছি। তো বেসিক্যালি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গার মানুষের সাথে আমার নাম, আমাদের বাংলাদেশিদের নামের অনেকটা মিল থাকে। বা ইন্ডিয়াতে প্রায় 25 কোটি মুসলমান আছে, বাংলাদেশের জনসংখ্যা থেকেও বেশি। পাকিস্তানে প্রচুর মুসলমান আছে। তাইলে বা আমরা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছি তাদেরও দেখা যায় যে কমন কিছু নিক নেই, মানে কমন কিছু ফ্যামিলি নেম বলি আমরা এটা, তাই না? যেমন মিনহাজুল ইসলাম, ইসলামটা ফ্যামিলি। রহিম উদ্দিন, উদ্দিনটা হচ্ছে মানে ফ্যামিলি নেম। তারপরে দেখো, মন দিয়ে খেয়াল করো, এরকম অনেকের আমাদের এরকম ব্র্যান্ডিং নেম, মানে আমাদের ফ্যামিলি নেম আছে, চৌধুরী, রহমান, খান, হোসেন, জাহান, সাবাহ, আক্তার। তো কি হয় আসলে, যখন আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আমার একটা ব্র্যান্ড তৈরি করতে যাই, ধরো আমি ফেসবুকে আমার একটা প্রোফাইল খুলবো, ঠিক আছে? ধরো আমি মিনহাজুল ইসলাম দিয়ে একটা প্রোফাইল খুলবো। হ্যাঁ, তখন মিনহাজুল ইসলাম লিখে সার্চ করলে তুমি দেখবা এই মিনহাজুল ইসলাম নামে অনেক মানুষ আছে, অনেক। কারণটা কি, এই ইসলাম নামটা হচ্ছে কমন। ঠিক আছে, অনেক প্রোফাইল পাবা তুমি, পিপলে গেলে দেখবা দুনিয়ার মানুষ। সো ফর দ্যাট, আমরা এখানে এটা কি আসলে কম্পিটিটিভ না, কম্পিটিশন, তো অনেক মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। তখন আমার নাম দিয়ে সার্চ করলে অন্যান্য অনেক মানুষ সার্চ রেজাল্টে চলে আসবে। এখন যেমন গুগলে আমার মিনহাজুল আসিফ লেখার সাথে সাথে তুমি দেখবা প্রথম 50টা রেজাল্টে আমি কাউরে ঢুকতে দিইনি। এটা আমার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট হোয়াট মিনহাজুল আসিফ রাইট.কম, আমার আপওয়ার্ক, আমার বিহ্যান্স, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমার ইউডিমি অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, আবার ব্লগ, আবার যাও সেকেন্ড পেজে, তুমি আমার ছাড়া অন্য কাউরেই পাবা না। তাইলে কি আমি একটা আসলে সার্চে একটা ভ্যালু তৈরি করছি। এবং এই যে ক্রাঞ্চ বেস বলো, কিছু কিছু জায়গায় তুমি তৈরি করো না, এখন অটো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, লিড জেনারেশনে যারা কাজ করো তারা নিশ্চয়ই বুঝতেছো। আচ্ছা, যাও ক্রাঞ্চ বেস, তারপরে টুইটার, অ্যাবাউট মি, ইনস্টাগ্রাম, ব্লগার, ইউটিউব, ফেসবুক, সাকসেস স্টোরি সব চলে আসছে। না আমার ছাড়া অন্য কারো কোনো রেজাল্ট নাই। তো এইটাকে আসলে আমি পুরো ইউনিকলি সাজাইছি। এই ইউনিকলি সাজানোর জন্য আমাকে যেটা করা লাগছে, দেখো আমার আমার নাম হচ্ছে কি মিনহাজুল ইসলাম আসিফ। আচ্ছা, এই কুলসুম একটু পরে কোশ্চেন নিচ্ছি, একটু দাঁড়াও। তো এই আমি কি করছি, আর ব্র্যান্ডিং নাম 2টা ওয়ার্ডে হলে খুব ভালো হয়। বাট এমন না যে 3টা নাম 3টা ওয়ার্ডে করা যাবে না, এমন না। ব্র্যান্ডিং নামে কোনো ধরনের সংখ্যা থাকবে না, এরকম কোনো সংখ্যা দিবা না। আমরা সাধারণত সংখ্যা দেই ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস খোলার জন্য। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট দুনিয়ার দুনিয়ার মানুষের থাকে, সেজন্য সংখ্যা দিতে হয়। বাট ব্র্যান্ডিং নামে তো আমার মতো করে ব্র্যান্ডিং ইউনিকলি এত মানুষ তৈরি করবে না, তাই না? দ্যাটস ওয়াই আমাদের সংখ্যা দেওয়ার কোনো দরকার নাই, যদি 2টা ওয়ার্ড হয় খুব ভালো। তো আমি যেটা করছি, সিম্পলি আমি ইসলাম ওয়ার্ডটা বাদ দিয়ে দিছি, বা আমার যে ফ্যামিলি নেমটা আছে উদ্দিন রহমান, এটা বাদ দিয়ে দিছি, দিয়ে আমার যে নিক নেমটা আছে সেটা নিয়ে আসছি। এখন এটা ছাড়াও আরো কি কি করা যায় আমরা একটু আইডিয়া নিই। অনেকে নিজের স্কিল দিয়ে নাম লেখে, যেমন ওয়ার্ডপ্রেস মিনহাজ, ফ্রিল্যান্সার মিনহাজ, মেয়েরা এলিগেন্ট, ধরো তার নাম হচ্ছে শেফা, একটা আলাদা একটা প্রোনাউন লাগাই দিছে, এলিগেন্ট শেফা, বারবি। বা অনেকে যারা ডেভেলপার, ডেভ মিনহাজ, ওনলি মিনহাজ, হ্যালো মিনহাজ, ফ্রিল্যান্সার মিনহাজ করতে পারো, আমার সমস্যা নেই। ফ্রিল্যান্সার মিনহাজ করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট ব্যাপারটা একটু আমি চিন্তা করি। তো আমি আজকে হয়তো বা ফ্রিল্যান্সার, কালকে আমি ফ্রিল্যান্সিং নাও করতে পারি। হয়তো আমি একটা এজেন্সির মালিক হইলাম আগামী 5 বছর পর। ব্র্যান্ডিং তো লাইফ টাইমের জন্য, তাই না? তাইলে এই ওয়ার্ডটা একটু ন্যারো ডাউন হয়ে গেল না?
বা আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আজকে ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে দিলাম, আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করলাম বা অ্যাফিলিয়েট মার্কেটিং এ গেলাম, হইতেই পারে। তাইলে আমার ব্র্যান্ডিং নামটা তো ওয়ার্ডপ্রেস মিনহাজ, তাইলে আমি কাজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর, তাইলে হইলো। তো এই জন্য কোনো বিশেষণে নিজেকে আটকানো উচিত না, নিজের নাম দিয়েই ব্র্যান্ডিং করা উচিত। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, অনেকে নামটাকে ইউনিক করার জন্য দেখো একটা লেটার চেঞ্জ করে ফেলে, ফয়সাল আবির। তার নামটা স্পেলিং কি ছিল? FAISAL। এটাকে বাদ দিয়ে সে কি করছে? FAYSAL। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আয়ের জায়গায় সে ওয়াই করছে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এখানে তো আবার এনআইডি কার্ডে আমার নাম একরকম আছে, আমি নতুন করে একটা নাম বানাচ্ছি। তো এনআইডি কার্ডে আমরা উপরের দিকে সুন্দর করে লিখে দিচ্ছি যেখানে আমার এনআইডি কার্ড ভেরিফিকেশন লাগবে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পেওনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, লিঙ্কডইন, এই সমস্ত জায়গায় আমার ভেরিফিকেশন লাগবে। এনআইডি ভেরিফিকেশন, এই সমস্ত জায়গায় আমি অরিজিনাল নাম ব্যবহার করব অ্যাজ পার এনআইডি কার্ড। শেষ। আর অন্যান্য সব জায়গায় আমার ব্র্যান্ডিং নামটা একটু চেঞ্জ হবে। তাহলে ফয়সাল আবিরের জায়গায় ফয়সাল আবির লিখলো, অনেকে মেহেদিকে দেখো মাহদি লিখে, কাউসারকে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিছে। আবার অনেকের নাম অনেক বড় থাকে, দেখো এরকম গোলাম মোহাম্মদ সাব্বির, অনেক বড় নাম, শর্ট করে ফেলছে GM সাব্বির। যেমন আমাদের এবি রবিন, রবিনের বিশাল নাম আছে একটা, আহমেদুল বাশার রবিন, এবি রবিন করে ফেলছে। যাই হোক, তুমি যেমনে নাও আমার কোনো সমস্যা নাই, দুইটা জিনিস চেক করতে হবে। তুমি তোমার নাম দিয়ে ব্র্যান্ডিং, মানে তুমি যে নামটা পছন্দ করতেছো সেটা দিয়ে ব্র্যান্ডিং করবা কি করবা না, দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যেমন এখানে অনেকেরই আছে নাম ইউনিক, যেমন এই যে অভি সানা নামে একজন আমি দেখতেছি। তো তোমরা যেই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে চাও সেই নামটা লিখে গুগলে সার্চ করবা, এক, ক্লাস সার্চ করে চলাকালীন হাতে। অনেকে হয়তো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ক্লাস চলাকালীন প্র্যাকটিস করলে হবে কি, আপনি কোপ আপ করতে পারবেন না ক্লাসের সাথে। ক্লাসের সময় জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, যেটা মনে হচ্ছে বুঝতেছেন না তখন কোয়েশ্চেন করবেন। অনেকে হয় কি ফোন দিয়ে ক্লাস করে, ল্যাপটপের সাথে সাথে ট্রাই ট্রাই করে। এতে হবে কি, আপনার ব্রেনের উপর লোড পড়বে প্রচুর, কিছুক্ষণ ক্লাস করার পরে আর কন্টিনিউ করতে পারবেন না। লাইভ ক্লাসে বসে বসে ক্লাস করবেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন। আর ক্লাসের মধ্যে যদি প্র্যাকটিস করার টাইম দেওয়া হয় তাহলে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিসটা করবেন পরে যখন রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। এখন জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, দেখে টপিকটা কি কি বুঝাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন। ডান দিকে কি কেউ ফিচার্ড অবস্থায় আছে? বলো তো, আছে নাকি? ফিচার্ড বলতে কি বুঝাইতেছে? ধরো আলমগীর এইচ কবির আমাদের একজন মেন্টর, আমি ওর নাম দিয়ে সার্চ করলাম। দেখো হাতের ডান দিকে ওর নামটা দিয়ে গুগলে ফিচার্ড করা, এটাকে আমরা গুগল মাই বিজনেস বলে থাকি, ফিচার্ড করা আছে। তাইলে তোমার নাম যদি এখন আলমগীর এইচ কবির হয়, তুমি এই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারবে না, কারণ একজন অলরেডি ফিচার করা আছে। কিন্তু অভি সানা নামে একজন ভাইয়া তোমাদের এখানেই আছে, ওর নাম দিয়ে কেউ ফিচার্ড করা নাই, তাইলে ও এই নাম দিয়ে চাইলে ব্র্যান্ডিং করতে পারে। নাম্বার ওয়ান ফ্যাক্ট এটা। দুই নাম্বার ফ্যাক্টর হইতেছে, আমি যখন ইমেজেসে যাচ্ছি, আবার আলমগীর এইচ কবিরেরও ইমেজেসে যাচ্ছি, তো দেখো এখানে কি একই মানুষের ছবি বারবার 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 আসতেছে, তাই না? একই মানুষ না সবগুলো? বা তামিম ইকবাল লিখলাম আমি, ক্রিকেটার, এই একই মানুষের ছবি বারবার আছে। এখন তোমার নামও তামিম ইকবাল, তুমি কি তামিম ইকবাল দিয়ে ব্র্যান্ডিং করলে হবে? দেখাবে তো গুগলে খেলোয়াড় তামিম ইকবালকে, তোমার তো জীবনেও দেখাবে না, কারণ সে সেলিব্রিটি। সো অফিস আনা দিয়ে আমি দেখতেছি এইটা আসলে একজন মানুষ, এই তিনজন সম্ভবত একজনই ফেসবুকে আছে, বাট ফাইন, সমস্যা নাই। সেলিব্রিটি না আর কি। ওকে, দেখো এই যে এখানে রেজাল্টে অন্য একজন মানুষ আছে, আবার অন্য একজন মানুষ আছে, আবার এখানে অন্যান্য ছবি আছে। কিন্তু এই যে তামিম ইকবাল দিয়ে সার্চ করার পর আমি একজন ক্রিকেটারকে দেখতেছি, কন্টিনিউয়াসলি ক্রিকেটার একজনের ছবি, সো সে সেলিব্রিটি। তাহলে দুটো জিনিস চেক করতে হবে, এক, এখানে সেলিব্রিটি নাই ইমেজেসে, নাম্বার টু, গুগলে ফিচার করাও নাই। এই দুইটা পয়েন্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি বুঝবা, তুমি দুই ওয়ার্ডের হোক বা তিন ওয়ার্ডের হোক, বা দুই ওয়ার্ড সবচেয়ে ভালো, কারণ ক্লায়েন্ট আসলে সার্চ করে নাম টাম লিখে, তো তিনটা ওয়ার্ড হলে ক্লায়েন্টের জন্য সার্চ করে লেখাটা কষ্টকর হতে পারে। সো এই জন্য তোমরা দুইটা ওয়ার্ড দিয়ে ট্রাই করবা, দুইটা ওয়ার্ড দিয়ে দেখলা কেউ ফিচার্ড নাই এবং ইমেজেসে কেউ সেলিব্রিটি নাই, সো এই নাম দিয়ে আমি ব্র্যান্ডিং করতে পারি। দ্যাটস অল। এবার কার কোনো কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড করো। এতটুকুর। ওকে, তো আমরা এখন এই নাম
আচ্ছা, কেউ একজন বলেন তো কি বুঝলাম, যে বুঝতে পারছেন। ভুল হলে সমস্যা নেই, জাস্ট ট্রাই করেন। কি বুঝলাম, কি দেখলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বুঝলাম যে আমরা যখন একটা নামে ব্র্যান্ডিং করব, হুম হুম। তখন ব্র্যান্ডিংটা যেন আমরা গুগলে সার্চ দিব, যেন ব্র্যান্ডিংটা ফিচার না থাকে বা অন্য কেউ যে ইউজ করতেছে, মানে যে ব্র্যান্ডিংটা তৈরি করছে তার ওই একই নামে আমরা যদি তৈরি করি তখন আমরা ওই নামটাকে খুঁজে পাবো না যদি সে আচ্ছা, সেলিব্রিটি হয়। গ্রেট। ওকে। ওকে, তাহলে আমাদের একটা ইউনিক নাম হইতে হবে, তাই না? কারো কারো নাম এমনিতে ইউনিক, বাট বেশিরভাগ নামই কিন্তু আমাদের কমন। তো এই বছর দেখবেন যারই নাম দেখবেন সবাইরই মনে হবে যে এই নাম আগে শুনছেন, পরিচিত লাগে, তাই না? সো জি যে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছেন না এটা আসলে কে। বাট মিনহাজুল আসিফ এই নামটা কিন্তু আপনি যদি বহুত খুঁজেন তারপরে কিন্তু একদম হুবহু মিনহাজুল আসিফ কিন্তু পাবেন না, তাই না? ইউনিক না ব্যাপারটা? জি আচ্ছা, তারপরে ধরেন আলমগীর এইচ কবির, এবি রবিন, কাইন্ড অফ ইউনিক নেম। এই নেমগুলা কি হবে ইন ফিউচারে, 10 বছর পরেও যদি আপনি এই নামটা বলেন, একদম এক্স্যাক্টলি ওই পার্সনটাই মনে করবে। এই জিনিসটাই ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা হচ্ছে আপনাকে নিজেকে ইউনিক করে ফেলা। আপনি অনেক নাম দেখবেন, বাংলাদেশেও দেখবেন অনেক রাজনীতিবিদের নাম, সেলিব্রিটির নাম, নামটা এমন ভাবে করছে যাতে করে এই নামটা সচরাচর মানুষের না হয়। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ব্র্যান্ডিং করার একটা ট্যাকটিক্স, যাতে করে মানুষের মুখে ওই নামটা যখন বলবে যাতে আপনার নামটাই হয়। যেমন আপনি যখন ঢাকা বলবেন, তখন ওই বিভাগটার নামই আপনি জানেন, যে বিভাগটা আপনি মনে করতেছেন, যে বিভাগটা আমি মনে করতেছি, দুইজনেই আমরা শিওর যে আমরা কোনটা নিয়ে কথা বলতেছি। এরকম কিছু হইতে হবে যে মানে ডাউট ক্রিয়েট না হয়। ব্র্যান্ডিংটা এইভাবেই হয়। যেমন বাটা, এটা একটা ব্র্যান্ড, রাইট? যখন আমি বাটা বলছি, আপনিও যে এই কোম্পানি নিয়ে চিন্তা করতেছেন, আমি ওই কোম্পানি নিয়ে চিন্তা করতেছি। সো ইটস কাইন্ড অফ ইউনিক ব্র্যান্ড নেম। তো মানুষের নামের ক্ষেত্রে এটা করাটা টাফ। একটা কোম্পানির নাম করাটা তো সহজ, আপনি একটা র্যান্ডম নাম দিলেন হইলো। কারণ মানুষের নাম ছোটবেলায় আমাদের কোনো হাত থাকে না, আমি যখন নামটা সিলেক্ট করি, যে নামটা আমাকে ছোটবেলায় দেওয়া হয় ওইটাই থাকে। এই জন্য হয় কি, যারা অনলাইন প্রফেশনে চলে আসি, আমাদের একটা ব্র্যান্ডিং নামের দরকার হয়, খুবই দরকার হয়। কারণ আপনি যদি ব্র্যান্ডিং নামটা সিলেক্ট না করেন, আপনি ইউনিক হইতে পারবেন না কোনোদিনও। ঠিক আছে? আপনার নাম কিছু একটা বা ধরেন আপনার নাম অমুক হাসান, তো ওই রকম অমুক হাসান অনেক আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বলতেছি। এখন আপনি যখনই এই নামটা কাউকে বলবেন, এই নামটা দিয়ে আপনিই যে হবেন এটার কোনো গ্যারান্টি নেই। এরকম আরো হয়তো বা দেখা যাবে হাজার হাজার মানুষকে পাওয়া যাবে। আপনার নাম এমন কিছু হইতে হবে যাতে করে ইউনিক হয়। এন্ড আপনি আবার যেই নামটা দিয়েছে এটাকে একবার ঘুরাই ফেলবেন না। ঠিক আছে? তো আপনার নাম ছিল হচ্ছে ধরেন ABC হোসাইন, লেটস সে। এখন আপনি একদম ঘুরাইয়া দিয়ে দিলেন একদম BCD হোসাইন, তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তাই না? আপনার মূল নামটাই চেঞ্জ করে ফেললেন। এটা না করা, বেস্ট ট্রাই করেন যে এটাই না করা ফেলা। মূল নামটা সেম রেখে আশেপাশে কোন একটা সাবস্টিটিউট কিছু একটা অ্যাড করে আপনি নামটাকে সুন্দর করেন। ঠিক আছে? লাইক যদি আপনি চিন্তা করেন মিনহাজুল আসিফ, মিনহাজুল আসিফ কিন্তু তার বাই বর্ন নামটাও দেওয়া না, আবার দেখা যাচ্ছে তার NID তেও এই নাম না, তার NID হচ্ছে মিনহাজুল ইসলাম। পরবর্তীতে সে কি করছে, কিভাবে ইউনিক করা যায়, ইসলাম জিনিসটা যদি বাদ দেয় তাহলে অটোমেটিকলি অনেকখানি কমে আসতেছে কম্পিটিশন। তারপরে ইসলামের বাদ দিয়ে আমি কি অ্যাড করতে পারি, তার ডাক নাম হচ্ছে আসিফ, সে মিনহাজুলের সাথে আসিফ অ্যাড করে দিছে, হয়ে গেল ইউনিক। সে সার্চ করে দেখলো আসলে এই নামটা কেউ সিলেক্ট করে ফেলছে কিনা আগে। সে দেখলো না, এই নামটা নিয়ে তেমন কোনো জোরসোর কোনো কিছু নাই অনলাইনে, তাহলে মিনহাজুল আসিফ নেওয়া যায়। এন্ড পরবর্তীতে হয়েছে কি, তার অ্যাক্টিভিটিস যত হয়েছে বিভিন্ন জায়গাতে, তার যত অ্যাক্টিভিটিস হয়েছে, এই জিনিসটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসছে। তো পুরো কনসেপ্টটা তো বুঝতে পারছি আমরা, রাইট? জি হ্যাঁ ভাই, ভাইয়া, বুঝতে ক্লিয়ার। পেরেছি। গ্রেট। অলরাইট। এখন অলরেডি আপনার র্যাঙ্কেও চলে আসতেছি ভাইয়া, দোয়া ওকে, করছি। গ্রেট। ওকে, অনেকে তো হয়তো আমরা আগে থেকে ট্রাই করতেছি, র্যাঙ্কে চলে আসতেছি, দ্যাটস ফাইন। আচ্ছা, বাকি যারা আছে তারা আমরা ট্রাই করব। আমরা ট্রাই করবো কি, এইভাবে নাম নেওয়ার জন্য নামের সাথে সবচেয়ে ভালো হয় ডাকনাম মিলিয়ে, মূল নামটার সাথে ডাকনাম মিলিয়ে নেন। ঠিক আছে? তো আমরা দেখবো হচ্ছে অনেক জায়গাতে আপনি মেহেদি মিরাজ, তো মেহেদি মিরাজ তো আসলে এরকম না, তার নামটা সে তার তো কি করছে, শর্ট করে এটা করে ফেলছে। পরবর্তীতে হয়তো বা সে এমনিতেই সেলিব্রিটি, এই জন্য তার নাম যতই ইউনিক না হোক তারপরেও সেটা ইউনিক হয়ে যাবে, তাই না? তারপরেও তারা কিন্তু ইউনিক করার ট্রাই করে। বেশিরভাগ ক্রিকেটারই দেখবেন শুরুতে একদম, যখন আপনি দেখবেন একদম শুরু শুরু থেকে উঠে আসতেছে, তখন তার নামটা একটু ডিফারেন্ট থাকে, পরবর্তীতে সে আস্তে আস্তে এটা আপডেট করতে করতে একটা ইউনিক নামে নিয়ে আসে। আচ্ছা, এখন নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করলাম, ব্র্যান্ডিং নেমটার আসলে বেনিফিটটা কি, বা আমাদের কেনই বা লাগবে। ধরেন আহ আমার কিছু একটা লিখে আমি সার্চ করি, দেখেন অলরেডি কিন্তু এই যে একজনে এটা ট্রাই করতেছে, আর কিছু প্রোফাইল এখানে চলে আসে। আমি র্যান্ডম ট্রাই করতেছি, আমি জানি না এটা কার নাম।
আচ্ছা, এটা যখন আমি ট্রাই করলাম, ধরেন আমি ট্রাই করতেছি, এটা আমার নাম হচ্ছে এমডি সজীব হোসেন, বাট আমার ডাক নামটা হৃদয় বলে অনেকে, বা আমার পছন্দ এই জিনিসটা। তো আমি কি করলাম, এই দুইটা দিয়ে একটা নাম তৈরি করলাম। করার পর এখন আমি দেখতেছি এখানে কেউ বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে নাই এই নামে, তাহলে একটা স্লট ফাঁকা পাইলাম। এইখানে আমি দেখবো এই লিঙ্ক গুলা একজন মানুষের কিনা, যেমন এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। এবার ওপেন করলে আমি দেখতে পারবো এটা একজনের, ওকে, এটাতে নাই। আমি দেখবো আরো পাই কিনা একই পার্সনের, ওই সেম পার্সন কিনা এটা ট্রাই করবো, না এটা সেম পার্সন না। আচ্ছা, একজনই শুধু পাইছি, তার মানে এগুলো সব র্যান্ডম, এক একটা এক একজনের, কেউ এরকম জোর সরে র্যাঙ্কিং এ নাই। এখানে আমি যদি মিলাই, একদম সেম পার্সন রিপিট হচ্ছে বারবার, এরকম কিন্তু না, তাই না? এগুলো এগুলা কোনো ব্যাপার না, এইভাবে যদি রেজাল্ট থাকে, তার মানে এটা আমার জন্য গ্রিন লাইট, এটা আমি নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, ব্র্যান্ডিং নাম নেওয়ার পরে সবচেয়ে বড় বেনিফিট যেটা পাবো আমার, দেখেন আমরা যে কাজ করতে যাচ্ছি, আমরা যে মার্কেট প্লেসে যাচ্ছি, আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা ট্রাস্ট জেনারেট করতে পারবো না শুরুতে। কারণ শুরুতে ক্লায়েন্ট মনে করবে যে এ নতুন, একে ট্রাস্ট করা যাবে না। তারপরেও কিছু কিছু ক্লায়েন্টের দেখা যাবে কাজ দরকার, নতুনদের কাছে কাজ নিতে হবে, ওই ক্লায়েন্ট গুলো আমাদেরকে ধরতে হবে। এরকম ক্লায়েন্ট অনেক আছে যাদের দ্রুত কাজ দরকার, হয়তো বা একটু টাকা সেভ করার জন্য হলেও সে নতুন সেলার দিয়ে কাজটা করাই নিতে চায়। নতুন নতুন সেলার হিসেবে যখন আমরা যাব, সবচেয়ে কঠিন যে ফেজটা, তখন আমাদের দরকার হবে ওই ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নেওয়ার। এখন আপনি একা যে নতুন মার্কেটে তা না, এরকম আরো অনেক নতুন আছে, আরো অনেকেই হয়তো একটু কম প্রাইসে ডেলিভার করতেছে কাজ, হয়তো একটু তাড়াতাড়ি দিতে পারতেছে, ঠিক আছে, দ্রুত ডেলিভার করতেছে। এখন তাদের সাথে কম্পিটিশন করার পর ক্লায়েন্টের নেক্সট যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে ট্রাস্ট করবে কাকে, কে আসলে কাজ পারে। নতুনরা কাজ পারার সম্ভাবনা কম। আর আপনি যে কাজ পারেন এইটা বোঝানোর জন্য সবচেয়ে বড় উপায় কোনটা বলেন তো? ইউনিক আর ক্রিয়েটিভিটি। হুম হুম। ভাই এর একটা প্রোফাইল তৈরি করা। থাকার জন্য মূলত। প্রোফাইল তৈরি করা বা আপনার পোর্টফোলিও রেডি করা, জি তাই না? জি আপনি জি যেই ভাই। কাজটাতে ভালো ওই কাজের কিছু কাজ করে রাখা, যেই কাজটা আপনি তাকে দেখাইতে পারেন, তাই না? যে ধরেন একটা আপনি পোর্টফোলিও খুব থাকলে ভালো ভালো। আর্ট করতে পারেন। এখন আপনি বললেন আমি খুব ভালো আর্ট করতে পারি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি ওই দাঁড়ায় থাকবো, আপনি কখন আর্ট করে আমাকে দেখাবেন, তারপর দেখবো, আমি তারপর বিশ্বাস করবো না। আপনি হয়তো বা আপনার ব্যাগ থেকে চার পাঁচটা সুন্দর সুন্দর আর্ট বের করে দেখালেন যে ভাই দেখেন এগুলো আমি করছি, তখন কিন্তু আমার আপনার প্রতি একটু হলে সিম্পাথি তৈরি হবে, আপনার প্রতি একটু ট্রাস্ট তৈরি হবে, তাই না? তো এই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যে কাজটা পারেন এই কাজটার জন্য আপনার একটা ট্রাস্ট জেনারেট করতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এখন এই জিনিসটা সবচেয়ে ভালো হয় কখন, যখন আপনার নাম সার্চ করে ক্লায়েন্ট দেখতে পারে এইখানে কোথাও একটা আপনার সবকিছুই আপনার র্যাঙ্ক, লাইক ধরেন আমি আমারটা দেখাই একটু আগে আপনাদেরকে, এটা দেখানো হইলো। সো এটার জন্য আমি যদি একটু খুঁজি, দেখা যাবে এই যে এখানে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে। আমি যদি এটা ওপেন করি, ক্লায়েন্ট ধরেন ওপেন করতেছে এটা, সেই ইমেজেও দেখতেছে একটু আগে যার সাথে কথা বলছি সে কিনা, হ্যাঁ, তার অ্যাক্টিভিটিস এন্ড আদার সবকিছু সে দেখতে পারতেছে, ফাইন। ঠিক আছে, এখানে সবকিছু দেখেই তার মনে হইলো যে ঠিক আছে, এটা খুবই ভেরিফাইড একটা প্রোফাইল, সে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এন্ড নেক্সট, একবারে সে বুঝে ফেলবে যখন দেখবে আমার একটা পোর্টফোলিও সাইট আছে, তখন সে বুঝবে হ্যাঁ এগুলো নিয়ে সে কাজ করে, এগুলো নিয়ে সে সিরিয়াস, তাকে কাজটা দেওয়া যায়। তো আমাদেরও এরকম একটা লাগবে। এখন এটা হইতে পারে যে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিলেন, ধরেন ক্লায়েন্টকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিলেন, বললেন যে এই যে না আমার পোর্টফোলিও ওয়েবসাইট, আমার এটা র্যাঙ্কেও নাই, বাট এটা আমার সাইট। ঠিক আছে, এখন আপনি বলেন তো, এই যে এটা যদি আপনি ক্লায়েন্টকে বলেন এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, এটা, তাহলে এইটাই এই লিঙ্কের মধ্যে কতটুকু সম্ভাবনা আছে যে ক্লায়েন্ট ক্লিক করে দেখবে? ধরেন আপনি ক্লায়েন্ট, আপনি এই লিঙ্কে ঢুকবেন, আমি যদি আপনাকে এটা দিই, না স্যার, 0%। 0%, তাই না? তাহলে কি হলো, আমি পটেনশিয়াল ক্লায়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে মুহূর্ত, ওই মুহূর্ত থেকে হারাই ফেললাম, তাই না? যেখানে ক্লিক করলেই ক্লায়েন্ট হয়তো বা সাইটটা দেখলেই আমাকে সে কাজ দিত। তো ব্যাপারটা হচ্ছে এটা এত বেশি সেন্সিটিভ, আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি, আমাদের একটা পোর্টফোলিও থাকে, এবং পোর্টফোলিওর ডোমেইনটা যাতে কোনো সন্দেহ তৈরি না করে। আপনার যদি বিন্দুমাত্র সন্দেহ আসে, ক্লায়েন্টের কাছে আরো অপশন আছে, ক্লায়েন্টের কাছে আরো হাজার হাজার অপশন আছে মার্কেট প্লেসে, তো সন্দেহ তৈরি করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, আমার নাম এইটা and আমার ডোমেন হচ্ছে এইটা। এখন দেখেন তো বিশ্বস্ত লাগতেছে কিনা, মনে হচ্ছে কিনা জি এটা ভাইয়া। আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনাদের সবারই এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে যদি আমরা কাজ জেনারেট করতে চাই। এখন বাকি আপনার লাকের প্রতি যদি আপনার প্রবল বিশ্বাস থাকে, সেটা ঠিক আছে, ফাইন, তাহলে আর আপনাকে এত বেশি চেষ্টা করতে হবে না। বাট লাকটাও কিন্তু ডিপেন্ডেন্ট, তাই না? আপনি যে চেষ্টা করবেন, আপনার নিজের থেকে তো চেষ্টা করতে হবে না? আর আমরা অনেকে চিন্তা করে না, হ্যাঁ ধুর, ডোমেন হোস্টিং রেডি করা, আমার একটা পোর্টফোলিও সাইট রেডি করা, এত কিছু নিয়ে আমার দরকার নেই, ক্লায়েন্ট যদি থাকে এমনিতেই আসবে। ঠিক আছে, হইতে পারে,
অনেকের হইতে পারে যে দেখা যায় অ্যাকাউন্ট খোলার পরে কিছুই নাই, তেমন কোনো কিছু ঠিক নাই, তারপরে কাজ হচ্ছে। এটা কি? এটা এক্সেপশন। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। এটা আপনার সাথে হবে, এটা সম্ভাবনাই বা কতটুকু, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? আমাদের যত পসিবিলিটিস আছে সবগুলো পসিবিলিটিস চেক মার্ক করে, সবগুলো পসিবিলিটিস আমি ওইখানে আমার জিনিসটা রেডি আছে, এটা করে আমি মার্কেট প্লেসে যাবো, তাই না? মার্কেট প্লেস কিন্তু অনেক কঠিন জায়গা নতুনদের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ডোমেইন হোস্টিং পোর্টফোলিও কিভাবে রেডি হবে, কিভাবে নিব। ফার্স্ট অফ অল আমাদের ডোমেনটা কি কি নিচ্ছি, এটা অনেকটা বড় একটা রোল প্লে করতেছে। আপনি যখন একটা ব্র্যান্ডিং নেম সিলেক্ট করলেন, আচ্ছা কারো ব্র্যান্ডিং নেম কি অলরেডি সিলেক্ট করা আছে বা মনে মনে চিন্তা করতেছেন? জি এটা ভাই, সিলেক্ট করা আছে। ডোমেন চ্যাটে লিখেন তো আপনাদের ডোমেন নেম খালি আছে কিনা, আমি চেক করে দিচ্ছি। ভাই ডোমেন তো কেনা হয়ে গেছে। উম, তাহলে আর দিতে হবে না বাকিটাতে। ডোমেন নেম কেনা হয়নি, যাদের ডোমেন নেম কেনা হয়েছে তারা তো এক ধাপ এগিয়ে গেলেন। হ্যাঁ, যারা ওয়েবসাইট নিয়ে মানে ওয়েবসাইট বা ওয়েব নিয়ে ট্রাই করতেছে তারা অলরেডি জানে ডোমেন হোস্টিং যে মাস্ট লাগবে। আচ্ছা, কিভাবে চেক করলাম? ওনার এইভাবে স্পেস ছিল, কিন্তু আমি কি করবো, স্পেস গুলা কেটে দিব, লাস্টে ডট কম দিব। আমরা এক্সটেনশন হিসেবে ডট কমটাকে সবার আগে প্রায়োরিটিতে রাখবো, কারণ ডট কম জিনিসটা আমি হাইলি রেকমেন্ড করি, সবাই হাইলি রেকমেন্ড করবে, কারণ সবসময় দেখবেন র্যাঙ্কেও দেখবেন সবসময় ডট কমটা আগে। সব জায়গাতে ডট কম দেখতে ক্লায়েন্টরাও এই ডোমেনটাকে বিশ্বাস করে। অন্যান্য ডোমেন হলে অনেক ক্ষেত্রে হইতে পারে যে 20% 30% ক্লায়েন্টেরা ইগনোর করতেছে, অনেক সময় ডট টেক ডট মি ইউজ করি। যারা আমরা অনলাইনের সাথে জড়িত অলওয়েজ, তারা আমরা হয়তো বা বুঝি যে এগুলোর এক্সটেনশন নেম ঠিক আছে, বাট অনেকে এই জিনিসগুলোকে হ্যাকিং সাইট মনে করে এগুলো ক্লিকই করে না। সো এটা একটা ইস্যু। আচ্ছা, কংগ্রেচুলেশন, আপনার এটা airmohon.com এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রাই করি, আর দিতে হবে না, যারা দিচ্ছেন জাস্ট এগুলো আমি চেক করে দিচ্ছি। বাকি আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন। জোরাইটি.com কোম্পানির নিজস্ব সাইট, চাইলে আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন, চেক করতে পারেন আর কি। আর এছাড়া আরো অনেক সাইট আছে অনলাইনে, যে কোনো একটা থেকে চেক করলেই হয়। আচ্ছা, এটাও অ্যাভেলেবেল, কংগ্রেচুলেশন। তারপর এটা দেখি, স্পেসটা জাস্ট বাদ দিয়ে দিব, কোনো স্পেস রাখবো না। চেক। বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না, ডোমেন নেম সবসময় ছোট হাতেরই হয়, এখানে হয়তো দেখাবে, আর এটা ছোট হাতেরই আর কি। ব্যাপারটা যে সবসময় ডোমেন কখনোই বড় হাতের হয় না, বড় হাতের দিলেও একই কথা। আচ্ছা, আপনি কি পুরোটাই নিচ্ছেন ব্র্যান্ডিং হিসেবে? তারপর দেখেন একটু ছোট করতে পারেন কিনা, কিন্তু সহজে বলা যায় মুখে আর কি, এরকম ট্রাই করেন। আচ্ছা। হুম, অনেকে শর্ট করে, যেমন এই দুইটা শর্ট করে এমটি, ঠিক আছে? ধরেন গোলাম কামরুজ্জামান সুমন, ঠিক আছে? সে কি করে, জি কে সুমন এরকম দেয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো করবেন না, যেগুলো কি করতেছেন, কেন করতেছেন এগুলা? এগুলো আমরা দেখতে পারি। স্ক্রিনে ড্র করবেন না, ড্রটা শুধুমাত্র আমার জন্য, যে মেন্টর ক্লাস নিচ্ছে সেই মেন্টর ড্র করে আপনাকে দেখাবে যে এইখানে আমি অ্যাটেনশন দিতে বলতেছি, এক লেটসে আমি অ্যাটেনশন দিতে বলতেছি এইখানে, এটা আমার জন্য। আপনারা এটা ইউজ করলে বাকিরা তো ডিস্ট্রাক্ট হবে। আচ্ছা, শর্ট নেম ইউজ করবে নাকি ফুল নেম ইউজ করবে? শর্ট নেম ফুল নেম যেটাতে আপনি মিলাইতে পারেন, যদি শর্ট নেম ইউজ করেন সমস্যা নেই। ঠিক কোনটা বেস্ট যাচ্ছে, আপনার জন্য ভালো লাগতেছে, আপনার তো নাম এটা, তাই না? এটা থাকবে আপনার সাথে। সো এটা আপনি ওইভাবে সিলেক্ট করবেন সময় নিয়ে। মাইক গুলা সব খেয়াল করব, মাইক যাতে মিউট থাকে। হ্যাঁ, যখন কথা বলার সুযোগ হবে, কথা বলতে চাই তখন কথা বলে আবার মিউট করে ফেলবো, তাহলে আমার জন্য কন্ট্রোল করা সহজ হবে। আচ্ছা, আরেকটা চেক করে দিচ্ছি, এটাই শেষ, তারপর বাকিটা আপনারা চেক করে নিতে পারেন চাইলে। সাইটের লিংক আমি দিয়ে দিছি। ফাইন। সো অ্যাভেলেবেল। যদি কোনোটা দেখা গেল যে আপনি ব্র্যান্ডিং নেম নিয়ে ফেলছেন বাট এটা অ্যাভেলেবেল পাচ্ছেন না, সেক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এই যে যেখানে স্পেস ছিল, স্পেসটা বাদ দিয়ে এখানে হাইফেন ইউজ করুন, যদি সরাসরি না পান, তাহলে আপনি দেখবেন যে পাচ্ছি কিনা। আপওয়ার্কের ক্লায়েন্ট কি গুগল সার্চ করে নাম দেখে? সব ক্লায়েন্ট দেখে না, বাট আমি তাকে ইনফ্লুয়েন্স করতে পারি যে আমি যে কাজটা পারি এন্ড আমার অ্যাক্টিভিটিস, তুমি চাইলে আমার নামটা গুগল করে দেখতে পারো। এই ক্ষেত্রেও দেখা যায় আপনি যখন র্যাঙ্কে আসবে, যেমন আমি আমি কিন্তু কনফিডেন্টলি বলতে পারি ক্লায়েন্টকে যে আমার নামটা গুগল করে দেখো, তাহলে কি হবে? তখন তার চিন্তা হবে, আচ্ছা দেখি কেন গুগল করতে বললো। সে গুগল করলেই তো, কিন্তু পরবর্তীতে সে আমার অ্যাক্টিভিটিস এন্ড আদার্স সবকিছু দেখেই সে বুঝে ফেলবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট নিজে থেকেই করে, অনেক ক্ষেত্রে আপনি নিজে ইনফ্লুয়েন্স করতে পারেন ক্লায়েন্টকে।
আর অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে বা আউটলাইন থেকে অনেক ক্ষেত্রে তারা তো অবশ্যই সার্চ করে চেক করে দেখে। অলরাইট, সো এটা হচ্ছে আমরা বুঝলাম। এখন একটা ডোমেইন আমরা নিব যেখান থেকে, আমরা সবসময় মেক শিওর করব ওই প্রোভাইডার আমাকে কিছু অপশন দিচ্ছে। ফার্স্ট অপশন সেটা হচ্ছে আমার সিকিউরিটির ব্যাপারটা আসতেছে শুরুতে। সিকিউরিটির ব্যাপারটা কিরকম? আমরা একটা ওয়েবসাইটে যাব, whois.com। whois.com এ এখানে কেন আসলাম? আপনি যে কোনো একটা ডোমেইন নিয়ে এখানে ট্রাই করে দেখবেন যে এই ডোমেইনটার ডিটেলস কি, ঠিক আছে, ইন্টারনাল ডিটেলস কি। লেটস আমি একটা ডোমেইন ট্রাই করি। এটা কার আমি জানি না, বেসিক্যালি আমাদের কেউ একজনের জন্য আমরা এটা নেওয়ার ট্রাই করছিলাম, তখন আমরা চেক করে দেখছিলাম এটা কে নিছে। আচ্ছা, সার্চ করলাম, করার পরে আমি দেখতে পাচ্ছি সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে, রাইট? আর এই ইনফরমেশন গুলোর মধ্যে আপনি একটা জিনিস দেখেন, কবে রেজিস্ট্রেশন করছে, কবে এক্সপায়ার হবে, এগুলো দেখা যাবে, এগুলো সমস্যা নেই। এন্ড একটু নিচে আসলে দেখেন কে রেজিস্ট্রেশন করছে, এই ইনফরমেশনের মধ্যে তার নাম, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে সেই অ্যাড্রেসটা, এন্ড কোন ফোন নাম্বার ইউজ করছে, কোন ইমেল ইউজ করে রেজিস্ট্রেশন করছে, সব দেখা যাচ্ছে না? And বলো তো এটা কি সেফ হইলো? না স্যার। আচ্ছা, সেম জিনিসটা যদি ধরেন এইটা দিয়ে বা এইটা দিয়ে যে কোনো একটা দিয়ে আমি দেখাই আপনাকে। এখানে এখন দেখেন একই জিনিস দেখা যাচ্ছে, বাট কে রেজিস্ট্রেশন করছে ইনফরমেশন মধ্যে কোনো কিছুই কি আমার ইনফরমেশন, এগুলো আমি কিন্তু আমার ইনফরমেশন দিয়ে আমার ডোমেন হোস্টিং রেজিস্টার করছি, বাট এটা কি বের করতে পারতেছে? দেখেন তো, এগুলো কি আমার ইনফরমেশন মনে হচ্ছে? এটা সিকিউরিটি ইনফরমেশন, এইটাই সবাইকে দেখাবে যার মধ্যে হুই সাইট সিকিউরিটি আছে। হুই সাইট সিকিউরিটি একটা প্রিমিয়াম সার্ভিস, বাট এই সার্ভিসটা সবাই প্রোভাইড করে না, যেহেতু এটা এতে একটা এক্সট্রা কস্ট আছে, বাট এটা আমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, হুই সাইট সিকিউরিটি। কারণ আমি কখনোই চাইবো না আমার ফোন নাম্বার ইমেল এগুলো ওপেন থাকুক পাবলিকলি, যে কেউ চাইলে বের করে ফেলুক। তো আমরা এখানে আইসা জাস্ট এই যে উপরের ছোট বক্সটা, এটা না কিন্তু, এইখানে এসে যে কোনো ডোমেইন সার্চ দিলে বুঝতে পারবো এটা ওয়েবসাইট সিকিউরিটি অ্যাক্টিভ করা আছে কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যে ডোমেইনটা নিচ্ছি এই ডোমেইনটা একদিনের জন্য না, তাই না? এই ডোমেইনটা আমার ইন ফিউচারেও দরকার হবে। আমি হয়তো বা দেখা গেল 1 বছর পরে গিয়ে আমি এই ডোমেইনটা এমন হবে যে 1 বছর পরে গিয়ে আরেকটা অন্য ডোমেইন কিনবো। 1 বছর পরে গিয়ে কি করবো, এটাকে আমি রিনিউ করব, তাই না? রিনিউ করার সময় সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমি নতুন যে প্রাইসটা দিয়ে নিছি রিনিউ করার সময় হঠাৎ করে সে যখন দেখে এই ওয়েবসাইটটা ভ্যালুয়েবল, সেটাকে 3 গুণ 4 গুণ, কিছু কিছু ক্ষেত্রে 5x 10x পর্যন্ত প্রাইস বাড়ায় ফেলে। এটা কিন্তু হিউজ একটা ধাক্কা। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেখান থেকে ডোমেইনটা নিচ্ছি, এখানে যাতে নেক্সট ইয়ার রিনিউ চার্জটা কত হইতে পারে, বাড়লেও কতটুকু বাড়তে পারে, বা সেম প্রাইসে নিতে পারবো কিনা, এরকম জিনিসগুলো আমি ক্লিয়ার হয়ে তারপর নিব। অনেকেই আটকায় পড়ে শুরুতে, যারা অনলাইনে আসে, আসার পরে ডোমেইন এক জায়গা থেকে নিয়ে ফেলে, হয়তো একটু সস্তায় পেলাম নিয়ে ফেললাম, পরবর্তী বছরগুলোতে সে খুব স্ট্রাগল করে। ঠিক আছে, এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এরকম। অলরাইট আচ্ছা, তারপরে যে লাস্ট যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এই ডোমেনটা হইতে পারে ইন ফিউচারে আমি হয়তোবা কোনো কারণে কোনো সার্ভিস ইউজ করার জন্য বা যে কোনো একটা সার্ভিস ইউজ করার জন্য আমি অন্য কোনো প্রোভাইডারের কাছে নিয়ে যেতে পারি ডোমেনটা। যখন অন্য প্রোভাইডারের কাছে আমি নিয়ে যাব, তখন এটাকে বলে ট্রান্সফার প্রসেস, একটা হোস্টিং প্রোভাইডার থেকে বা ডোমেন প্রোভাইডার থেকে আরেকটা ডোমেন প্রোভাইডারের কাছে ট্রান্সফার করা। এখন এই ট্রান্সফার প্রসেসটা সবাই অ্যালাউ করে না, কেউ কেউ আবার অ্যালাউ করে, বাট এটার জন্য চার্জ কাটে। এই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে যে ট্রান্সফার করতে দিবে কিনা ইন ফিউচারে, আমি যেখান থেকে ডোমেনটা নিচ্ছি, অথবা ট্রান্সফার করতে দিলেও যে চার্জটা নিবে এই চার্জটা কত। অনেক ক্ষেত্রে দেখা যায় 1 বছরের বা 2 বছরের একটা এক্সট্রা চার্জ রেখে দেয় তারা। ট্রান্সফার করতে গেলে আপনাকে এই চার্জটা দিয়ে এটা আনলক করে নিতে হবে। সেটা মেক শিওর করে নিব, যদি ফ্রিতে ট্রান্সফার করতে দেয় তাহলে তো বেস্ট, বা কতটুকু চার্জ, এই চার্জটা খুব বেশি কিনা এটা কনফার্ম করে নিব ডোমেনের ক্ষেত্রে। এই ব্যাপারটা বুঝতে পারছি সবাই? ডোমেনের ক্ষেত্রে তিনটা ব্যাপার লক্ষ্য করবো খুব মনোযোগ দিয়ে। এটা শুধুমাত্র আপনাদের ডোমেন হোস্টিং এর জন্য না, এই সেক্টরে যতদিন কাজ করবেন আপনি ততদিন আপনার এই ইনফরমেশন গুলো কাজে লাগবে। ক্লায়েন্টের ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে, আপনি ইন ফিউচারে কোনো বিজনেসের জন্য ডোমেন কিনলে, কাউকে ডোমেন হোস্টিং কিনে দেওয়ার সময়, নিজে আরেকটা ডোমেন হোস্টিং বা যে কোনো কাজে যে কোনো সার্ভিসের জন্য ডোমেন হোস্টিং নেওয়ার সময় আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। কোনো কনফিউশন? ভাইয়া একটা কোয়েশ্চেন করি। হুম।
এটা হচ্ছে হলো আপনি ওই পরবর্তীতে দেখাইলেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে whois.com থেকে আমি দেখতে পারবো যে আমার ইনফরমেশন গুলো লিক হচ্ছে কিনা। হ্যাঁ, এটা কি আগে থেকে জানার কোনো ওয়ে আছে যে আমার পরবর্তী বছরের রেজিস্ট্রেশন চার্জটা কেমন নিবে, বা whois.com এ এই সাইট থেকে আমার ইনফরমেশন লিক করে দিবে কিনা? এটা কি কেনার আগে আমার দেখার কি কোনো ওয়ে আছে? এটা যারা প্রোভাইড করতেছে এই কোম্পানির উপরে ডিপেন্ড করতেছে, তো তাদের সাথে কথা বলে নিতে হবে তারা আপনাকে এই জিনিসটা এনশিওর করতেছে কিনা। জি, বুঝতে পেরেছি। ওকে। ভাইয়া, হুম হুম। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি নতুন, বুঝছেন তো। আচ্ছা। এখন তো আমার এটা নিতে হবে না, আমি যখন কাজ করব তখন আমি ডোমেন নিব, এটা তো। হ্যাঁ, যেহেতু ওয়েবের কাজ, আপনাদের তো ওয়েবের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তাই না, আপনাদের কোর্সে প্র্যাকটিস করার জন্য, আপনার পোর্টফোলিও রেডি করার জন্য, তারপর আমরা ক্লায়েন্টের যে প্রজেক্ট গুলো দেখাবো ওই প্রজেক্ট গুলো করার হ্যাঁ। জন্য তো আপনার দরকার হবে। আচ্ছা, মানে সেটা কি এখন নিতে হবে, মানে ডোমেনটা? এখনই লাগবে আসলে, বাট তারপরেও কারো প্রবলেম থাকলে আপনারা চাইলে ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইডার থাকে অনলাইনে অনেক, ওগুলো ট্রাই করতে পারেন। বাট আমরা হাইলি রেকমেন্ড করি শুরু থেকে ট্রাই করলে আমাদের সাথে কোপ আপ করতে পারবেন ব্যাপারগুলো। এটা ওই যে ল্যাপটপ যেরকম সবার দরকার, বা ল্যাপটপ বা ডেস্কটপ ওইরকম ওয়েবের সেক্টরে যারা আছে তাদের সবার দরকার। আজ হোক কাল হোক সবাই নিবে। But এটা যারা আগে নিতে পারবে তারা বেনিফিট পাবে এক্সট্রা আর কি। আচ্ছা আচ্ছা। এই জন্য ওকে শুরুর দিকে ওকে। দেখায় দেওয়া হচ্ছে এগুলো। আর ডোমিনেশনের পুরো ব্যাপারটা হচ্ছে আমি ক্লাস নেই, এই জন্য আমাকে আজকের ক্লাসের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আজকে আসা আপনাদের সাথে। আর বাকি কেউ যদি মনে করেন আমি ফ্রি থেকে কন্টিনিউ করবো, আমি এটা নিব না, সেটা ঠিক আছে, বাট এটা আমার কাছে মনে হয় একটা গ্রেট লস। কারণ আপনাকে যেহেতু নিতেই হবে, আজ হোক কাল হোক, তাছাড়া তো আপনি দেখা যাবে কাজ কন্টিনিউ করা বর্তমানে অ্যাটলিস্ট খুবই টাফ। অনেক সময় আমরা বলি পসিবলই না। কারণ একটা ল্যাপটপ ছাড়া আপনি ফোন দিয়ে যদি অনেক কিছুই করা যায়, বাট তারপরে কাজের জন্য ল্যাপটপ লাগে। ওরকম একটা ওয়েবের সেক্টরে কাজ করতে গেলে ডোমেন হোস্টিং মাস্ট লাগে। আচ্ছা, কোথায় থেকে নিবেন? যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আজকে শেয়ার করে দিব কি কি জিনিস দেখে নিবেন। যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আবার জোর আইটির নিজস্ব হচ্ছে কোডবের নিজস্ব প্রতিষ্ঠান, এখান থেকে চাইলেও নিতে পারেন। বাট এটা আমাদের ধরা বাঁধা কোনো নিয়ম বা ফিক্সড কোনো প্রোভাইডার নেই যে কোথা থেকে নিবেন। আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ঠিক আছে। বাট একটা জিনিস রেকমেন্ডেড, হোস্টিং আর নেমচিম গোডেডি এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলা, এগুলো হচ্ছে পরবর্তী যখন আপনি বিজনেস করবেন, একটা ওয়েবসাইটের জন্য একটা হোস্টিং নিচ্ছেন, ওগুলোর জন্য ঠিক আছে। বাট আপনাদের জন্য লাগবে মাল্টিপল ওয়েবসাইট, আপনি হয়তো 15-20টা সাইটও করবেন এক পাশে। এই জন্য কিন্তু ওই প্যাকেজগুলো আপনার জন্য সুইটেবল না। আপনার জন্য সুইটেবল যখন কখন হবে, যখন একটা বিজনেস করতেছেন, আপনি একটা ওয়েবসাইট করবেন ক্লায়েন্টের জন্য, তখন তার জন্য হোস্টিং এর নেমচিপ এগুলো এগুলো ভালো। হোস্টিং এর নেমচিপে মাল্টিপল ওয়েবসাইটের যে প্যাকেজগুলা, এই প্যাকেজগুলো খুবই এক্সপেন্সিভ, যেটা আমাদের জন্য একদমই সুইটেবল না। ঠিক আছে, আমাদের জন্য ওইরকম প্রোভাইডার খুঁজতে হবে যেখানে আমি মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করতে পারবো, সাইট বানাবো, ডিলিট করব, অনেকগুলো সাইট রেখে দিব, অনেক ডাটাবেজ ইউজ করবো, সাবডোমেন ইউজ করবো ফর ফ্রি। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আসেন আমরা সামনের দিকে আগাই। নেক্সট যে ব্যাপারটা, সো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের ডোমেন হোস্টিং তো সবারই লাগবে, বাট এটা কোথা থেকে নিব এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাচ্ছি, হাইলি স্ক্রিপ্টেড একটা সিএমএস, তো এই সিএমএস টা আপনি জাস্ট একটা নিয়ে নিলেন এতেই কাজ করবে এরকম না ব্যাপারটা, আপনাকে খুব সাবধানে ডোমেন হোস্টিং সিলেক্ট করতে হবে। কারণ আপনাকে যদি আমি বলি যে কোনো ল্যাপটপ আপনি কিনলে ওয়েবের কাজ করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে দেখতে হবে আপনার ল্যাপটপে এসএসডি আছে কিনা, আপনার ল্যাপটপে যদি দেখা গেল 2 জিবি র্যাম আছে মাত্র, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ঠিক মতো লোডই হবে না। সেই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ন্যূনতম কিছু কনফিগারেশন আছে, এগুলো মাস্ট মাথায় রেখেই আপনাকে যাইতে হবে। কারণ আপনি 10,000 টাকাতে একটা ল্যাপটপ কিনলে মোস্ট প্রবাবলি এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না প্রপারলি। সো এরকম হচ্ছে ব্যাপারটা, তাই না? ফ্রি সাইট গুলা, অনেক ফ্রি সাইট আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। ওগুলাতে টেম্পোরারি একটা সাইট করার জন্য দেয়, কয়েকদিন থাকে সাইটটা। এই আর কি, একটু টাফ হবে, বারবার সাইট করতে হবে, ডিলিট করে দিবে। সো এবং কাজটা অ্যাকুরেটলি যখন আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন তার আগে দিয়ে হয়তো বা করে দিলেন, 3 দিনের মধ্যে অ্যাসাইনমেন্টের মার্কস যদি পেয়ে গেলেন তাহলে হয়ে গেল, এরকম আর কি। বাট এক্ষেত্রে হবে কি, প্র্যাকটিসটা প্রপারলি হয়তো বা হয়ে উঠবে না, কারণ সাইটটা আবার যদি রিমুভ হয়ে যায়, তাহলে দেখা গেল ওই সাইটটাই রেসপন্সিভের কাজ দেওয়া হলো পরবর্তী ক্লাসে। তো আবার পুরো সাইটটা তৈরি করে তারপরে আবার পুরো সাইটটা রেসপন্সিভ করতে হবে, মানে বাকিদের থেকে আপনাকে দেখা যাচ্ছে 2 গুণ বা 3 গুণ কাজ এক্সট্রা করতে হবে আর কি। এটা একটু টাফ হয়ে যায়, এটা আমরা আগে রেকমেন্ড করতাম স্টুডেন্টদেরকে। বাট এখন আগে অল্প একটু কাজ শিখলে মার্কেটে কাজ পাওয়া যেত, বাট এখন এরকম না। আর আমরা দেখা যায় অলমোস্ট প্রত্যেকটা ক্লাসে একটা করে নতুন প্রজেক্ট করি, সেই ক্ষেত্রে একটু টাফ ব্যাপারগুলো ম্যানেজ করা। তারপরেও যা যার উপরে ডিপেন্ড করতেছে, আমরা হাইলি রেকমেন্ড করি যে আপনি অ্যাটলিস্ট ডোমেন হোস্টিংটা এখনই নিয়ে নেওয়ার ট্রাই করেন। আচ্ছা, ভাই একটা কোশ্চেন ছিল, যদি আপনি সুযোগ থাকে। আমার হোস্টিং এর 50টা সাইট হোস্ট করা যায়? হ্যাঁ অবশ্যই, 50টা সাইট হোস্ট করা গেলে তো সমস্যা নেই। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন।
ভাই আমার যেহেতু আমার নিজের নামে ডোমেন হোস্টিং কেনা আছে, তো আমার তো আমি হোস্টিং এর থেকে কিনেছিলাম। এখন আর আমি লাগবে। যদি লোকাল মানে লোকাল হোস্টেও যদি করতে চাই, সেটা তো আচ্ছা, যেহেতু জমা দিতে হবে, তাহলে লোকাল হোস্ট কাজ করবে না, তাহলে কেবে আমি XYZ নিয়ে নিব একটা, মানে জাস্ট টাস্ক, মানে টাস্ক গুলো করার জন্য। আচ্ছা, আপনার যেহেতু অলরেডি ডোমেন হোস্টিং নেওয়া আছে, ওইটারই সাব ডোমেন করে করে জমা দিবেন, ও সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। Okay. ভাইয়া এটা কেমন প্রাইস পড়ে? আচ্ছা, সব আমি শেয়ার করবো, সমস্যা নেই। এক এক ওয়েবসাইট এক এক রকম প্রাইস, তো অনেক জায়গায় সস্তায় পাওয়া যায়, অনেক জায়গায় একটু প্রাইস, আবার সস্তায় হইলেই নেওয়া যাবে না, আবার বেশি দাম দিয়েও নিয়ে লাভ নেই। এটা সবই আমি শেয়ার করে দিব, একটু পরে সব বলতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, নেক্সট, ডোমেইনটা যখন আমরা বুঝে ফেললাম, ডোমেনের পর পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে। যেমন হচ্ছে আপনি একটা কম্পিউটারে সবকিছু সেট আপ করে ফেলছেন, এখন আপনার দরকার হয় কি, দরকার হয় স্টোরেজ, দরকার হয় যেখানে আপনার সবকিছু থাকবে, তাই না? এখন স্টোরেজটা দরকার হয়, আপনার র্যাম রোম দরকার হয়, ফাংশনালিটি যাতে রান করে, অপারেটিং সিস্টেম দরকার হয়, এই পুরো ব্যাপারটা যে ম্যানেজ করে সে হচ্ছে হোস্টিং। ডোমেনটা জাস্ট হচ্ছে আপনার নাম যেটা ভিজিট করতেছে, এন্ড ডোমেনটা দ্বিতীয় যে ম্যানেজ করতেছে, যে আপনার আইডেন্টিটি ম্যানেজ করতেছে, আপনার এই সাইটটা কোথায় যাবে এটা আপনি রেজিস্টার করে রাখলেন। বাকি যা কিছু আছে সবকিছু হোস্টিং ম্যানেজ করতেছে। হোস্টিং এর ব্যাপারটা যদি আমরা বুঝি, ধরতে পারেন একটা ভার্চুয়াল কম্পিউটার আপনাকে সাপোর্ট দিচ্ছে, যখনই কেউ আপনার ডোমেনটা লিখে এন্টার করতেছে, সে তার আপনার যে এই ডোমেনের মধ্যে যতটুকু ডাটা দেখানো দরকার, যেমন এটা, এটা যখনই আমি লিখে টাইপ করে সার্চ করছি, এটা কোন একটা কম্পিউটার আমাকে এই ডাটাগুলো সেন্ড করছে, এই পুরো পুরো পেজের ডাটাটা, সেই ডাটাটা আমার কম্পিউটারে এসে লোড হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে হোস্টিং। হোস্টিং এর কিছু বিষয় মাথায় রাখতে হয়। আচ্ছা, সো এখন একটা হোস্টিং এ কি কি ব্যাপার দেখতে হয়, একটা নর্মাল ওয়েবসাইট করার জন্য যে হোস্টিং এর ব্যাপারগুলো থাকে, আর আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য হোস্টিং এ যে ব্যাপারটা থাকে, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি একটা প্রপার হোস্টিং নিচ্ছেন, না হলে কিন্তু কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এন্ড যেমন ধরেন আপনি এই ডোমেন হোস্টিং পারচেস করতেছেন, পারচেস করার পরে কিন্তু আপনার আর তেমন কোনো খরচই নাই, কারণ আপনি ফ্রিল্যান্সিং শুরু করার আগ পর্যন্ত আপনার আর কোনো খরচ নেই। ফ্রিল্যান্সিংটা শুরু করার আগে এটা ধরতে পারেন লাস্ট কস্ট। এখন এরপরে যে জিনিসগুলো লাগবে, প্রিমিয়াম থিম, প্লাগইন, যা যা লাগবে, এগুলো সব আমরা প্রোভাইড করবো, ঠিক আছে। ডেভেলপার ভার্সন প্রোভাইড করবো অফকোর্স, যেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ক্লায়েন্টের কাজের জন্য না। ক্লায়েন্টের কাজের জন্য যা লাগবে ক্লায়েন্ট কিনবে, ঠিক আছে। এন্ড আপনার প্র্যাকটিসের জন্য যত প্রিমিয়াম থিম, প্লাগইন লাগে সবকিছু আমরা প্রোভাইড করব, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, সেকেন্ড, প্রোভাইড করেন সবাই। ওকে, সো যে পর্যন্ত ছিলাম, আসেন কন্টিনিউ করি। ওকে, হোস্টিং এর যে ব্যাপারটা, আমি যেখানে কিছু প্যাকেজ দিয়ে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা,
ফার্স্ট অফ অল, আর এই প্যাকেজ দেখাচ্ছি মানে আপনাকে এই কোড বিডি এই প্রতিষ্ঠান থেকেই নিতে হবে, ব্যাপারটা এরকম না। এটা থেকে আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে নিতে চাইলে ওয়েলকাম, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এখান থেকেই নেয়। বাট তারপরে আপনাদের কারোর জন্য ম্যান্ডেটরি ব্যাপার না যে এখান থেকে নিতে হবে, আপনি যে কোনো জায়গা থেকে নিলেই আপনার কাজ হয়ে যাবে। বাট জাস্ট এই যে এই ব্যাপারগুলো আমি বলবো, এই ব্যাপারগুলো থাকতে হবে, না হলে আপনি কাজে স্ট্রাগল করবেন পরবর্তীতে। অলরাইট, ফার্স্ট অফ অল স্টোরেজ। স্টোরেজ ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্টোরেজটা হচ্ছে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি, এরকম সো অন, এরকম হতে পারে প্যাকেজগুলো। 1 জিবির প্যাকেজ নিলে কি আমার কাজ হবে না? হবে। 1 জিবির প্যাকেজের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? ধরেন আপনার কম্পিউটারে স্টোরেজ আছে 100 জিবি, ঠিক আছে, হয়তো বা আপনার 50 জিবি কোনো কারণে খরচ হলো আপনার ওএস অ্যান্ড আদার্স জন্য, বাকি আপনি কি করলেন, 50 জিবির আপনি পিকচার রাখলেন। এখন আপনি আবার দেখা গেছে কোন একটা নতুন কোন একটা জায়গাতে যাচ্ছেন, ঘুরতেই যাচ্ছেন, এখন আপনার আবার দেখা গেল 5 জিবি পরিমাণ আপনার ইমেজ হইলো, আপনি এখন এটা আপনি আবার কম্পিউটারে নিয়ে রাখবেন। এখন ওইটা কিভাবে কম্পিউটারে নিয়ে রাখবেন? ওটার একমাত্র অপশন কি, আপনার প্রিভিয়াস কোনো ইমেজ ডিলিট করে জায়গা খালি করে তারপর ওটা রাখতে হবে, তাই না? এই ব্যাপারটা তো সবাই বুঝি। ওয়েবসাইটের ব্যাপারটা ওইরকম। ওয়েবসাইটের ব্যাপারটা ওইরকম কিভাবে, আপনি হয়তো একটা, দুইটা, তিনটা প্রজেক্ট করতে পারছেন 1 জিবিতে। যদি মাঝারি মানের ওয়েবসাইট হয়, 250-300 MB ওয়েবসাইট হয়, তাহলে আপনি 3টা ওয়েবসাইট করতে পারবেন, একটু বড় হলে 2টা ওয়েবসাইট করতে পারবেন। 2টা বা 3টা ওয়েবসাইট করছেন, এখন আপনি আরেকটা ওয়েবসাইট করবেন, তাহলে কি করতে হবে, পূর্বের যে কোনো একটা ওয়েবসাইট ডিলিট করে দিতে হবে, দেন কাজ করতে হবে। পূর্বের পূর্বের কোন ওয়েবসাইটটা ডিলিট করবেন, যেটাতে হয়তো মার্কস পেয়ে গেছেন অলরেডি অ্যাসাইনমেন্টের জন্য, সেটা আপনি ডিলিট করে দিবেন। 1 জিবিতে পোর্টফোলিও করে জমা রাখা বা ওইভাবে স্টোরেজ আটকে রাখা, এই ব্যাপারটা হয়ে ওঠে না, বাট প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, আমরা নিতে পারি। আচ্ছা, দ্বিতীয়, যদি 2 জিবি নেই, 2 জিবির ক্ষেত্রে আমরা একটু ব্রিদিং স্পেসটা বেশি পাবো, হয়তো বা 5টা থেকে 6টা ওয়েবসাইট পর্যন্ত আমরা করতে পারবো। তারপর থেকে আরো ওয়েবসাইট করতে হলে আমাকে হয়তো আরেকটা ওল্ড কোন একটা ওয়েবসাইট ডিলিট করে নতুন একটা করতে হবে, এরকম। আর আমি যদি মনে করি না, এই থ্রু অফ দি কোর্স আমি যা করব, এই পুরো ব্যাপারটা কি আমার জন্য পোর্টফোলিও, এই পুরো ব্যাপারটাই আমার জন্য ইম্পর্টেন্ট। যদি পুরো সাইট গুলা থাকে, তাহলে আমি ক্লায়েন্টকে দেখাইতে পারবো, ওইখানে আরো এক্সট্রা প্র্যাকটিস কন্টিনিউ করতে পারবো। দেখা গেছে একটা প্রজেক্টে একটা কিছু করছি, ওইটার সাথে কানেক্টেড আরেকটা প্লাগইন আছে, তো দেখা গেছে ওই সাইটটা যদি থাকে, তাহলে ওইখানে ওই প্লাগইনটা ইনস্টল করে আমি বাকি প্র্যাকটিসটা চালাই যেতে পারবো। এতে করে কি হচ্ছে, আমার সাইট ডিলিট করতে হচ্ছে না তেমন। সেক্ষেত্রে আমি হয়তো 4-5 জিবি পর্যন্ত একটা স্টোরেজ নিলে আমার জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে স্টোরেজ তো নিলাম, স্টোরেজের পর পর কি আসতেছে, স্টোরেজের পর পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এসএসএল। আমরা অনেক সাইট এরকম দেখছি, এইরকম, এই যে নিচেরটার মতো আমরা দেখছি না অনেক সাইট, এই সাইটে ঢোকার পরে একটু টেনশন হয়, তাই না? সাইটটা নট সিকিউর দেখাচ্ছে, বা সাইটটাতে সিকিউরিটি কিছু একটা ঝামেলা আছে, এরকম মনে হয় না? জি নাকি ভাইয়া। এরকম site দেখেন না আপনারা? জি ভাই, দেখেছি অনেকেই আছে, পেমেন্ট সিস্টেম অনেক এরকম আসে। আছে না? তো তখন জি জি কিন্তু ভাই। অটোমেটিকলি আপনাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে। এটার মানে যে সাইটটার মধ্যে সমস্যা আছে ব্যাপারটা এটা বোঝাচ্ছে না, বাট এটা বোঝাচ্ছে যে এই সাইটটা ভেরিফাই করা হয় নাই, থাকতে পারে যে কোনো কিছু, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সাইটটা যাতে ভেরিফাইড থাকে, গুগল হয়তো ভেরিফিকেশন একটা সার্টিফিকেট দিচ্ছে, তো আপনার সাইটটা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে গুগল এই সার্টিফিকেটটা দিবে আপনাকে। সো এটাকে বলে এসএসএল সার্টিফিকেট, এটার জন্য একটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে, $2 সামথিং পেমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, এটা অনেকে কি করে, ডোমেইন হোস্টিং এক জায়গা থেকে নেয়, যেখান থেকে হয়তো হোস্টিং বা এসএসএল প্রোভাইড করে না, তো আপনি এসএসএল আরেক জায়গা থেকে নিয়ে কানেক্ট করে দিলেন, তাহলেও হয়ে যায়। বাট এখানে একটু ঝামেলার ব্যাপার, আমরা নতুনদের জন্য এই জিনিসটা টাফ। এই জন্য আমরা ট্রাই করবো, আমরা যেখান থেকে প্যাকেজটা নিচ্ছি, প্যাকেজের সাথে যদি এসএসএলটা ইনক্লুডেড থাকে, তাহলে আমাদের জন্য বেস্ট। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার, বুঝলাম। দুটো ওয়েবসাইট বানাই তাহলে কেমন হবে? আচ্ছা, সেটা সমস্যা নাই, মেইন ডোমেনটা যেমন এরকম, আমার এই ডোমেনটার তো ব্র্যান্ডিং নেম, এটার আন্ডারে আমার আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, প্রায় ধরেন 15টা, 10টা 15টা ওয়েবসাইট আছে এটার আন্ডারে। যেমন আপনাদেরকে যদি দেখাই, এটা একটা সাইট, হ্যাঁ। তো এটা যে সামনে যে আমি কোনো কিছু একটা অ্যাড করলাম, এইভাবে অ্যাড করে আমি একটা সাইট বানায় রাখছি, এটাকে বলে সাবডোমেন, ঠিক আছে? এটা পুরো ভিন্ন একটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। এরকম আরো অনেক সাইট আছে, যেমন ধরেন আমি একটা রানিং ক্লায়েন্টের প্রজেক্ট করতেছি, এটা হচ্ছে আরেকটা সাইট। আমি যদি এইভাবে ভিজিট করি, তাহলে দেখতে পাই, এটা আমি একটু লক করে রাখছি যাতে পাবলিকলি এটা দেখা না যায়, ক্লায়েন্টের সাইটটা একটু সেন্সিটিভ, ওর স্কুলের অনেক ইনফরমেশন আছে এটাতে, এই জন্য। সো এটা আরেকটা প্রজেক্ট, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা প্রজেক্ট, এগুলো সাবডোমেন বলতেছে এগুলোকে। সো অনেক ক্ষেত্রে অনেক হোস্টিং প্রোভাইডার দেখবেন সাবডোমেনের সুবিধা দেয়, সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন সাইট কিনতে হয় না, খরচ করতে হয় না, সাবডোমেন করে করে আপনি কাজ করতে পারেন, স্টোরেজ থাকলেই হয়। আচ্ছা, যাই হোক, এগুলো ভাই বুঝবো আস্তে আস্তে। ভাই কতগুলো সাবডোমেন নেওয়া যায় এরকম? লিমিটেড, অনেক জায়গাতে 2টা, অনেক 3টা, কিছু কিছু জায়গাতে যদি দেখা যায় যে
প্যাকেজটা অনেক বড় প্যাকেজ হয় সেক্ষেত্রে আনলিমিটেডও নেওয়া যায়। ঠিক আছে, আমাদের স্টুডেন্টদের জন্য যেহেতু আমরা এগুলো আনলিমিটেড রাখছি, যেমন এই যে সাবডোমেন আনলিমিটেড রাখছি স্টুডেন্টদের জন্য, এই ব্যাপারটা আলাদা। বাট ম্যাক্সিমাম আমার কাছে যতটুকু আমি দেখছি এই প্যাকেজগুলোর ক্ষেত্রে দুইটা তিনটা এরকম সাবডোমেন পাওয়া যায় আর কি। অলরাইট, সো এসএসএল টা বুঝলাম। নেক্সট যে ব্যাপারটা, ফ্রি ডট কম ডোমেন রেজিস্টার, মানে এই প্যাকেজের সাথে আমরা ডট কম ডোমেনটাও পেয়ে যাচ্ছি, আমাদের আর ডোমেন আলাদা কিনতে হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে একসাথে নিব কেন? একসাথে না নিলে আমি যদি এরকম অনলাইনে পাই যে ডোমেনের প্রাইসটা কোথাও থেকে পাইছি যে একটু কম, ঠিক আছে, আবার কোথাও থেকে হোস্টিং এর প্রাইসটা পাইছি একটু কম, ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এই ডোমেনের প্রাইস এক জায়গা থেকে কম পাইলাম ধরেন টাকা, আবার হোস্টিং এর প্রাইস কোথাও থেকে একটা পাইলাম যে এরকম, তাহলে কি হলো, দুইটা মিলে আমার প্রাইসটা কম হয়ে গেল। আমি একসাথে নিতে গেলে হয়তোবা আমার প্রাইসটা বেশি পড়তেছে। এখন এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা খেয়াল রাখবো সেটা হচ্ছে, আমি এক জায়গাতে ডোমেন নিলাম একটু প্রাইস কম, এক জায়গাতে হোস্টিং নিলাম একটু প্রাইস কম, দুইটা মিলে আমার একটু খরচ কম হইল। ধরেন ইন ফিউচারে আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, সাইট করতেছি, ওয়েবসাইট নিয়ে কারো ধারণা থাকলে সে বুঝবেন, ওয়েবসাইটে প্রায় রেগুলারলি কোনো না কোনো ইস্যুতে আমাদের পড়তে হয়, তাই না? জি ভাইয়া। এই ক্ষেত্রে আমার কি হবে, আমার যখন একটা ওয়েবসাইটে প্রবলেম হবে বা কি হবে, আমি কার কাছে যাব, ডোমেন প্রোভাইডারের কাছে যাব নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে যাব, যেহেতু আমি দুইটা আলাদা আলাদা জায়গা থেকে নিছি? ভাই আলাদা আলাদা হইলে মূলত যাওয়া লাগে তো আপনার ইসে হোস্টিং এ যাওয়া লাগবে। ওকে, ধরেন হোস্টিং প্রোভাইডারের কাছে যাওয়া লাগে, হোস্টিং প্রোভাইডারে গেলাম, সে 24 ঘন্টা সময় নিল, কারণ হোস্টিং এর সাপোর্ট গুলা নর্মালি 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে সলভ করতে, বা 24 ঘন্টা একটা টাইম দিতে হয় যখন ইস্যু হয়, এটা সবার ক্ষেত্রে সার্ভার থেকে সলভ করার জন্য টাইম লাগে। এখন ব্যাপারটা হচ্ছে তারা 24 ঘন্টা পরে এসে বললো না আমাদের হোস্টিং এর কোনো প্রবলেম নেই, আপনি ডোমেন প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে এখন কি করব? তাহলে আবার ডোমেইনে যাওয়া লাগবে ভাই, ডোমেনে সাপোর্টে। যাওয়া লাগবে। এখন গেস হোয়াট, ডোমেন প্রোভাইডারও সেম জিনিসটাই বললো, না ডোমেনে কোনো প্রবলেম নেই। এখন কি করব? এখন উচিত না যে দুইজনকে নিয়ে একটা টেবিলে বসবো, বসে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো যে তোমার প্রবলেম নাকি তোমার প্রবলেম, ভাই তোমরা বুঝো, বুঝে থেকে এটা সলভ করো, এটা কি সম্ভব? প্যারা না হয়ে ভাই, যাবে। এটা আদৌ সম্ভব না, মানে চাইলে এই জন্য সম্ভব কিন্তু অনেক টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে। তো এই জন্য আমরা সব সময় বলি যে ডোমেইন এন্ড হোস্টিং যদি এক জায়গা থেকে একই ট্রাস্টেড প্রোভাইডার কাছ থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট গুলো স্মুথ হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যেই সমাধান করা সম্ভব হবে। ঠিক আছে, আর বাকি আমাদের এমনি স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট, তারপরে স্টুডেন্ট সাপোর্ট সবকিছু তো আমরা ইনস্ট্যান্ট সাপোর্ট পাই, বাট হোস্টিং এর সাপোর্টটা এখান থেকেই নেন আর যেখান থেকেই নেন, এখানে অ্যাটলিস্ট 24 ঘন্টার হাতে সময় রাখতে হয়। ঠিক আছে, But তারপরে 24 ঘন্টার মধ্যেই যাতে সমাধান হয় এই জিনিসটা তো এনশোর করা লাগবে। আমার যদি সেখানে 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, তারপরে এ তার কথা বলতেছে, সে তার কথা বলতেছে, তাহলে তো সমস্যা, তাই না? সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আমরা এটা বুঝলাম যে প্যাকেজে যদি নিতে পারি, এক জায়গা থেকে নিতে পারলে আমাদের জন্য বেস্ট। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের ব্যাপারটা একটু কমপ্লেক্স, তারপরে আমি সহজে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ব্যান্ডউইথটা হচ্ছে এই যে আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, এই ওয়েবসাইটের যে ডাটাটা, এই ডাটাটা তো আর আমার কম্পিউটারে ছিল না, ছিল আমি ভিজিট করার পর এটা কোনো একটা কম্পিউটার থেকে আমার কম্পিউটারে সেন্ড করছে, তাই না ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, যখন ওই কম্পিউটারটা আমাকে সেন্ড করতেছে, ওই কম্পিউটারটার তো একটা রিসোর্স খরচ হচ্ছে ওভারঅল সবকিছু মিলায়। তো এই যে যে রিসোর্সটা, এই রিসোর্সটা তো আনলিমিটেড না, এই রিসোর্সটা তো লিমিটেড ওই কম্পিউটারটার জন্য, সেটা হয়তো হিউজ নাম্বার, বিশাল বড় একটা নাম্বার হয়তো যে সফটওয়্যার কম্পিউটার গুলো সার্ভারের জন্য ইউজ হয়, সেটা ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে আমি কতটুকু পাবো, আমার প্যাকেজ অনুযায়ী আমাকে তারা দিবে। কিছু কিছু জায়গাতে আমাকে 1 জিবি দিবে পুরো মাসের জন্য, এটা মান্থলি হিসাব হয়। কিছু কিছু জায়গায় 5 জিবি দিবে, কিছু কিছু জায়গায় 10 জিবি 20 জিবি দিবে, 20 জিবি বিগ একটা নাম্বার। এখন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু জানি না ইন ফিউচার আমার সাইটটা র্যাঙ্ক হইলে বা কোনো কিছু, আমি হয়তো বা কোথাও একটা পোস্ট করছি, আমি তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস, আমি একটা সাইট করব করে পোস্ট করব, এই ওয়েবসাইটটা আমি তৈরি করলাম, এই বিষয় তৈরি করছি, আমার এই ওয়েবসাইটটা করতে 3 দিন সময় লাগছে, এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, যাতে আমি কি করি ওখান থেকে একটা পটেনশিয়াল ক্লায়েন্ট বের করতে পারি। কারণ অনেক সময় ক্লায়েন্ট কি করে, ওগুলো দেখে কিন্তু নক দেয় যে আমাকে এরকম একটা সাইট বানাই দাও। তো তখন হইতে পারে যে আমার প্রচুর ভিজিটর আসতেছে আমার সাইটে, তারা কি পটেনশিয়াল কাস্টমার। এখন এই ভিজিটর গুলো আসতে আসতে দেখা গেল 25 তারিখে আমার সাইটের ব্যান্ডউইথ শেষ, তাহলে কি হবে, সাইটটা ডাউন হয়ে যাবে, আমরা বলি সার্ভার ডাউন। তো এটা সার্ভার ডাউনের সবচেয়ে কমন কেস হচ্ছে ব্যান্ডউইথ শেষ হয়ে যাওয়া, যেটা আমাদের সরকারি ওয়েবসাইট গুলোতে হয়, একদিনে প্রচুর পরিমাণ মানুষ ঢুকলে ব্যান্ডউইথটা লোড নিতে পারে না, ওটাও স্বাভাবিক যে নর্মাল সাইট গুলো তো ওদের তো আসলে উচিত হিউজ একটা ভালো সার্ভার নেওয়া, তাই না? বাট তোরা ওরা কি করে, নর্মাল একটা সার্ভার নিয়ে চালায়, এই জন্য কি হয়, রেজাল্ট দেখার দিন বা এই টাইপের দিনগুলোতে ডাউন হয়ে যায় সাইট গুলো, ব্যান্ডউইথ আর পুশ করতে পারতেছে না। আচ্ছা, এই ব্যাপারে আমাদের কি করতে হবে, এই জিনিসটা যেহেতু আমরা শিওর না, আমাদের অ্যাটলিস্ট এতটুকু ব্যাকআপ রাখতে হবে যে ব্যান্ডউইথটা যাতে শেষ হয়ে গেলে বাড়ানো যায়। বাট ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে যে বাড়ানো যাওয়ার প্রক্রিয়াটা, এটা অনেক
লেন্দি একটা প্রক্রিয়া and অনেক এক্সপেন্সিভ। ধরেন আর আপনার 25 তারিখে ব্যান্ডউইথ শেষ, 5 দিন আসে মাত্র এই মাসে, নেক্সট মান্থের 1 তারিখে কি আবার আপনি হয়তোবা ওই 5 জিবি যে ব্যান্ডউইথ আপনাকে দিছিল হয়তোবা সেটা আবার জিরো হয়ে যাবে, শুরু থেকে আবার কাউন্ট হবে। এখন ব্যাপারটা হচ্ছে তখন তো আপনার সাইট লাইভ হবে, বাট এই 5 দিন তো ডাউন থাকবে। 5 দিন ডাউন থাকলে একটা সাইট গুগল র্যাঙ্ক থেকেও হারাই যেতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ব্যান্ডউইথ এক্সপান্ডের জন্য তাকে বলতে হবে, তারা বলবে ব্যান্ডউইথের প্রাইস এত। এখন ব্যান্ডউইথ প্রাইসটা কেমন হয়, এই 5 দিনে ব্যান্ডউইথের প্রাইস বা আপনি যদি শুনেন আপনি দেখবেন পুরো বছর আপনার ডোমেন হোস্টিং এ যা খরচ হয়েছে তার থেকে বেশি ওই 5 দিনে ব্যান্ডউইথ কিনতে খরচ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা একটা ঝামেলা হয়ে গেল না? জি ভাইয়া। আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যান্ডউইথটা অ্যাটলিস্ট আমি বলে দিই 20 জিবি যাতে অ্যাটলিস্ট থাকে, বা আনলিমিটেড যদি থাকে, যেমন আমাদের এখানে শুরুতেই 20 জিবি পেয়ে যাবেন। আর তারপরে যদি বাড়ানোর দরকার হয় ফ্রিতে বানাইতে পারবেন, এই জন্যই যে আনলিমিটেড বলা হয়েছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট এটা আনলিমিটেড পাবে, এটা অনেক জায়গায় হয়তো প্রোভাইড করে আনলিমিটেড, এটা তো দেখে নিতে হবে ফর শিওর। ভাই আমরা কোনটা কিনবো এখন, বিজনেসটা না স্টার্টটা? আচ্ছা, আমি স্টার্টার। পুরো জিনিস শেষ করে তারপর আপনাদের সাথে ডিসকাস করবো, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আচ্ছা, একটু এই যে ইনফরমেশন গুলো আমরা শুনলাম এটা একটু প্রসেস করি, 2 মিনিটের ব্রেক। ওকে, সো আমরা যে পর্যন্ত দেখছি তারপর থেকে বোঝার চেষ্টা করি। ব্যান্ডউইথ পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। এরপর ডাটাবেস। ডাটাবেসটা কি? ডাটাবেস হচ্ছে লেটস সে ডাটাবেস, ওয়ান ডাটাবেস ইকুয়াল টু ওয়ান ওয়েবসাইট। একদম সহজভাবে বুঝাচ্ছে, হ্যাঁ। সো এই ব্যাপারগুলো আরো কমপ্লেক্স, সহজভাবে বুঝছে। একটা ডাটাবেস ইকুয়াল টু একটা ওয়েবসাইট। এখন ধরেন আপনার কাছে টোটাল এটা আমি এমন একটা প্যাকেজ নিছেন, ধরেন 3,000 টাকা একটা প্যাকেজ পাইছেন, যেখানে একটা ডোমেন দিছে, 50 জিবি হোস্টিং দিছে, হিউজ তাই না? এখন 50 জিবি হোস্টিং আমার কতগুলো ওয়েবসাইট করতে পারার কথা, 1 থেকে 150 ওয়েবসাইট করতে পারার কথা। বাট ছোট্ট একটা শর্ত প্রযোজ্য ছিল, সেটা কি? 3টা ডাটাবেস। এখন 50 জিবি যে স্টোরেজ একটা ডোমেন, এটার মধ্যে আমি টোটাল কতগুলো ওয়েবসাইট করতে পারবো বলেন এটা। ভাই ভাই আরেকবার বলেন। আচ্ছা, একটা ডাটাবেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য লাগে, হ্যাঁ। একটা ওয়েবসাইটের ডাটা এন্ড ইনফরমেশন, পাসওয়ার্ড এন্ড ইন্টারনাল ইনফরমেশন গুলো একটা ডাটাবেসে থাকে। একটা ওয়েবসাইট করলে একটা ডাটাবেস খরচ হয়। একটা জায়গা থেকে আপনি ডোমেন হোস্টিং নিলেন, ধরেন 20 জিবি বা 50 জিবি একটা স্টোরেজ দিছে আপনাকে, সব
ঠিক আছে, 50 জিবি স্টোরেজও পাইছেন, জাস্ট ডাটাবেস 3টা সর্বোচ্চ ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে 50 জিবি স্টোরেজে আপনি কয়টা সাইট করতে পারবেন? ভাই তাহলে তিনটা, যেহেতু একটা ডাটাবেজে একটা, তিনটা ডাটাবেজ হলে তিনটা। 3টা। এখন 3টা সাইটে তো আপনার ধরেন 1 জিবি সর্বোচ্চ খরচ হলো বা 2 জিবি খরচ হলো, তাহলে বাকি স্টোরেজ আরো সেট ওগুলো, করতে। হ্যাঁ জি ভাই, তো রেট থেকে যাবে হয়তো বা সাবডোমেন বা এগুলো দিয়ে করা যেতে পারে ইউজ। ওই সব মিলাই এগুলাই কাউন্ট হচ্ছে ডাটাবেসে। তো ডাটাবেসটা এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আপনাকে বুঝতে হবে যে আমাকে স্টোরেজ অনেক বেশি দিচ্ছে মানে যে আমি যে অনেক সাইট করতে পারবো, ব্যাপারটা এরকম না। এটা ডাটাবেসের উপরে ডিপেন্ডেন্ট। সো এখন চিন্তা করতে পারেন তাহলে 50 জিবি হোস্টিং দিয়ে তো লাভই নেই কোনো। না, লাভ আছে। কিছু কিছু সাইট থাকে না, এই সাইট গুলো অনেক বড় হয়। যেমন ধরেন একটা ভিসান ই কমার্স ওয়েবসাইট করবেন আপনি, হয়তো 50 জিবি তো আপনার হবে না, আপনার একটা ডাটাবেস হলেই হয়, বাট স্টোরেজ লাগবে অনেক বেশি। আর আমাদের জন্য কি ওইরকম? না আমরা ভাই, ইনিশিয়ালি আমাদের জন্য প্রত্যেকদিন ওরকম একটা করে হবে না। ওয়েবসাইট করবো আমরা, এমন হতে পারে না? প্র্যাকটিস জি জি। করার ক্লায়েন্ট প্রজেক্টে প্রতিদিন একটার বেশি ওয়েবসাইট করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাটাবেজের যদি বাইন্ডিং থাকে তাহলে কিন্তু আমরা আটকায় যাব। সেক্ষেত্রে আমাদের স্টোরেজ যেটা নিব আমরা, হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা স্টোরেজ নিলেও সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে ডাটাবেস কতটুকু পাচ্ছি আমি। ভাই সাবডোমেনের জন্য তো একটা করে ডাটাবেস চলে হ্যাঁ যাবে হ্যাঁ, আমাদের, তাই না? ওয়েবসাইট মানেই ডাটাবেস। ওয়েবসাইট মানে আপনার ডাটাবেস খরচ হচ্ছে। ভাই একটা ছোট একটা মানে কোশ্চেন মাথার মধ্যে হ্যাঁ। ঘুরঘুর করতেছে, সেটা হলো মানে ক্লায়েন্ট তো তার সি প্যানেলে অ্যাক্সেস দিয়ে দিবে, মানে যদি হুম, আমি রং না হই, আহ, মোস্ট অফ সেটা ডিটেলস। তো তার দিয়ে দিবে। তাহলে আমার, আমি কি আমার এখানে কাজ করে তাকে দিব, নাকি স্টেজিং সাইডের থেকে কাজ করে তাকে দিব মানে? আচ্ছা, কিছু ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে তার অ্যাক্সেস, বাট জি। প্রবলেম আছে, সে বলতে পারে আমার লাইভ সাইটে কাজ করো না, আমার লাইভ সাইটে হচ্ছে সাইট লাইভ আছে, অনেক ভিজিটর আসে, যেদিন সাইট ফাইনাল করবো ওদিন আমরা সাইট তুলবো। হুম। সেক্ষেত্রে তো আপনি ওর রানিং সাইটে কাজ করতে পারবেন না। তো বেস্ট না অফ না। সাইটে কাজ করে আপনি তাকে ওটার ব্যাকআপ উঠাই দিবেন। বা আমি কি তাকে বলতে পারবো যে তোমার স্টেজিং কোনো সাইট থাকলে সেটা দাও, সেটা দিয়ে করে দিই, এরকম? হ্যাঁ, সেক্ষেত্রে এই হ্যাঁ। এই পসিবিলিটিসটা কম, কারণ ওই আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা। এত কিছু বুঝে বা এত কিছুতে ম্যানেজ করতে পারে, এই জিনিসটা কম। সে বুঝবেই না, সে ডিরেক্টলি বলবে না না না, আমার সাইডে হাত দিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি জাস্ট তাকে ওইভাবে যতটুকু কনভিন্স হ্যাঁ করা হ্যাঁ, যায়। আপনার দিক থেকে ডান করে সে হয়তো ওইখানে রিভিশন দিল, আবার রিভিশন দিল, এরকম দিয়ে যেদিন ফাইনাল হইলো ওই দিন আপনি কি এটা ব্যাকআপ নিয়ে ওর সাইটে রিস্টোর করে দিলেন। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনাদের ব্যাকআপ রিস্টোরের ক্লাস হবে, তো তখন এই ব্যাপারগুলো বুঝতে পারবেন আরো কিভাবে দিতে হয়। অলরাইট, আর আমি এই যে আজকের ক্লাস শেষে আপনার একটা ডোমেন হোস্টিং এর যে পুরো ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে হয়, অনেক ফাংশনালিটি অনেক ফিচার আছে, তো ওগুলো একটা প্লে লিস্ট দিয়ে দিব আপনাদেরকে, যেটা মিনহাজুল আসিফ ভাই নিজে বানাইছে। সো পুরো প্লে লিস্টটা দিলে অনেক সহজ হয়ে যাবে, জাস্ট ইনফরমেশন গুলো খুব ভালো করে বুঝি আমরা। অলরাইট, নেক্সট যে ব্যাপারটা, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। আচ্ছা, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট আপনাদের জন্য খুব জরুরি কিছু না। আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে info@joeid.com, admin@codebendy.com, এই টাইপের আমরা অনেক ইমেল দেখি না, যেটা ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট বা ওয়েবসাইট, এটাকে বলো ওয়েব মেইল বা প্রফেশনাল মেইল। হ্যাঁ, কারণ জি জি। জিমেইল আমরা কি করি, আমাদের জিমেইলের আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করি আসলে। তো এই জিনিসটা আসলে হওয়া উচিত আপনার ওয়েবসাইটের আন্ডারে, প্রফেশনাল ইমেল যখন আপনি চিন্তা করবেন। সেটা হচ্ছে ব্যাপার। তারপরে এইটা ইমেলটা আমাদের খুব বেশি যে দরকার অনেক আনলিমিটেড লাগবে ব্যাপারটা তা না, যেহেতু আমাদের নিজস্ব সার্ভার, স্টুডেন্টদের জন্য আমরা এটা আনলিমিটেড রাখছি। অনেক ধরনের স্টুডেন্ট আছে, তাদের হয়তো অনেকগুলো ইমেল দরকার হয় এই জন্য। বাট আপনাদের মোটামুটি অ্যামাউন্টের 3টা থেকে 5টা ইমেলও যদি হয় ওই প্যাকেজটা নিতে পারেন, সমস্যা নেই। অলরাইট, তারপর হচ্ছে আনলিমিটেড সাবডোমেইনস। আচ্ছা, সাবডোমেইন জিনিসটা কেন লাগবে আমরা জানি, আমরা অনেক অ্যাসাইনমেন্ট করব, মানে বিশেষ করে আমাদের এই ইসের মধ্যে তো প্রায় 20টা যদি আপনি সাইট ক্রিয়েট করেন, বা আরো বেশিও সাইট ক্রিয়েট করা লাগতে পারে, সেগুলোর জন্য সাবডোমেইন ক্রিয়েট করে করবেন। ক্লায়েন্টের প্রজেক্ট সাবডোমেইন ক্রিয়েট করে করবেন, প্র্যাকটিস প্রজেক্ট সাবডোমেইন ক্রিয়েট করে করবেন। ঠিক আছে, কাউকে একটা আপনি কাজ করতে দিলেন, আপনার হয়তো সে বললো আপনার ওয়েবসাইট আছে, ওকে। সো বুঝলাম। আর সাবডোমেনটা একটু আগে দেখাইছি কেমন হয়, সাবডোমেন দেখতে এরকম হয়, ডোমেনের আগে কোনো কিছু একটা অ্যাড করে, কোনো কিছু একটা অ্যাড করে এরকম হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড অন ডোমেন। অ্যাড অন ডোমেনটা হচ্ছে ধরেন একটা হোস্টিং, একটা ডোমেন আপনি কিনছেন, ইন ফিউচারে হইতে পারে যে আপনার আরো একটা
ওয়েবসাইট লাগবে, আরো একটা ডিফারেন্ট, বাট আপনার হোস্টিং এ জায়গা আছে। সেক্ষেত্রে কি করতে পারেন, নতুন একটা ডোমেন কিনে আপনি ওই হোস্টিং অ্যাড করে ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এটাকে বলে অ্যাড অন ডোমেন। অ্যাড অন ডোমেনটা আপনাদের মোটামুটি এখন লাগবে না। ঠিক আছে? সো তারপরেও যেহেতু অপশন আছে, ইন ফিউচারে হয়তো লাগতে পারে, সাবডোমেনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রি সি প্যানেল কন্ট্রোল প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা কেন দরকার আমি বলি। ধরেন আপনি আজকে আহ আপনার পরিচিত কেউ একজন একটা কম্পিউটার নিবে, এখন তাকে আপনি কোন অপারেটিং সিস্টেমের কম্পিউটার ইউজ রেকমেন্ড করবেন? অবশ্যই উইন্ডোজ, তাই না? কারণ কি, এটার অ্যাপ এন্ড আদার্স যত ফাংশনালিটি, ফিচার, সুযোগ সুবিধা সবকিছু কি এটাতে আপনি ইজিলি পাচ্ছেন, তাই না? জি ভাই। সো এই ব্যাপারটার জন্য আপনি কি করতেছেন, তাকে ওটা রেকমেন্ড করতেছেন। সি প্যানেলটা ওইরকম একটা জিনিস, গ্লোবাল একটা জিনিস, যেখানে আপনি সবকিছু সবার আগে পাবেন, ফিচার গুলো স্মুথ পাবেন, যে কোনো সিএমএস এন্ড আদার সবকিছু পারফেক্টলি চলে। এন্ড ওয়ার্ডপ্রেসের জন্য তো সি প্যানেল হাইলি রেকমেন্ডেড। ঠিক আছে? আচ্ছা, অলরাইট। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আচ্ছা সি প্যানেল ছাড়াও অনেক প্রোভাইডার, অনেক ধরনের হয়, যেমন ধরেন এইচ প্যানেল হয়, তারপরে এস প্যানেল হয়, এই ধরনের অনেক কিছু হয়। আপনি চাইলে ওগুলা যদি বিভিন্ন প্রোভাইডার আছে যে দেখা যায় ওগুলা দিয়ে আপনাকে যদি দেয়, তাহলে হোস্টিং এর প্রাইসটা অটোমেটিকলি কমে আসবে, কারণ ওগুলোর প্রাইস একটু কম। বাট এটা একদম ইউজার ফ্রেন্ডলি না, বা আমাদের জন্য পারফেক্ট হবে না। ঠিক আছে? সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাকে কন্ট্রোল প্যানেল হিসেবে কোনটা দিচ্ছে। তারপর হচ্ছে লাইট স্পিড ওয়েব সার্ভার। আমরা একটু সহজ জিনিস বোঝার চেষ্টা করি। এইচ, আচ্ছা, হার্ড ডিস্ক, তাই না? এগুলো তো আমরা বুঝি, আমরা একটা সময় হার্ড ডিস্ক ইউজ করতাম, অনেকের কম্পিউটার হয়তো এখনো আছে এরকম। অল্প টাকায় অনেক স্টোরেজ পাওয়া যায়। আরেকটা যদি আমি দেখাই, এসএসডি। আচ্ছা, এইচডিডি ব্যবহার করতেন, এখন এসএসডি এটাতে মুভ করছেন, এরকম কি আছেন? জি ভাই, আমি আছি। আমি দুইটাই এখনো প্যারালাল ইউজ করি ভাই। দুইটাই ইউজ করি। আচ্ছা আচ্ছা, বাট আপনার মূল কম্পিউটারটা তো চলতেছে এসএসডি দিয়ে মনে এসএসডি তে, জি ভাই, এসএসডি তে SSD চলে। চলতেছে। স্পিডের পার্থক্য কিরকম? কারণ এটা রিড রাইট স্পিড অনেক বেশি ভাই। আর এইচএসডি হলো কম, ওটাতে ও জাস্ট তাই না, এটা ওল্ড টেকনোলজি অনেক। জি জি। ওইগুলা দিয়ে কিন্তু এখনকার যে সফটওয়্যার এন্ড আদার্স এই আমি জিনিসগুলো তো ভাই M.2 কাজ ইউজ করা করি। যায় না, তাই না? তো এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এইচডিডি হচ্ছে সবচেয়ে বেশি সময় মার্কেটে ছিল, সর্বপ্রথম টেকনোলজি বা অনেক আগের টেকনোলজি। এন্ড এসএসডি তো আমরা পাইছি কিছু বছর আগে। তো এইচডিডি আছে, এরকম হোস্টিং অনেক আছে এখনো ওয়ার্ল্ডে। তারা কি করতেছে, অনেক সস্তায় সার্ভিস প্রোভাইড করতেছে। এখন ওই সার্ভিস গুলো আমরা কি করবো, অনেক স্টোরেজ হয়তো পাবো, বাট আমরা ওয়ার্ডপ্রেস সাইডে অ্যাটলিস্ট এখানে লোড করতে পারবো না, ওয়ার্ডপ্রেস সাইড পারফেক্টলি কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে স্টোরেজটা বা যেটা নিচ্ছেন এটা যাতে এসএসডি হয়। আমরা জানি এই 2 টেরাবাইট মানে 2000 জিবির একটা ডিস্ক, এইটার প্রাইস তার থেকে একটা এসএসডি 120 জিবি বা 256 জিবির প্রাইস তার থেকেও বেশি। তো এসএসডির প্রাইসটা তুলনামূলক একটু বেশি, তাই না, লেটেস্ট টেকনোলজি হিসেবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার সাইটটা যাতে লাইট স্পিড ওয়েব সার্ভার লেখা থাকে বা এসএসডি লেখা থাকে, যা এনভিএমএ বা M.2 লেখা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটের যে ডিস্কটা বা স্টোরেজটা দিচ্ছে এটা টাইপ কেমন। নেক্সট, সাপোর্ট। আপনার সাপোর্টের যে ব্যাপারটা, সাপোর্টটা আসলে সব জায়গাতেই পাবেন, কিন্তু পয়েন্ট হচ্ছে আপনি যেখান থেকে সাপোর্টটা নিচ্ছেন, এই সাপোর্ট মেম্বাররা বা হোস্টিং এর যে সাপোর্ট মেম্বার, এরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব ভালো জানে, এটার পসিবিলিটিস কতটুকু। ভাই ফসলি থাকে 50-50। 50-50, তাই না? থাকতেও পারে, নাও থাকতে পারে। ওয়ার্ডপ্রেসের সে খুব ভালো বুঝতেও পারে, ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাইতে পারে না। আপনি যে বললেন আমার এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে না, তারা বলবো আমরা তো এই রিলেটেড সাপোর্ট দেই না, আমরা তো সি প্যানেলের কোনো সমস্যা হলে বলেন আমরা সাপোর্ট দিব। তাহলে তো ঝামেলা। তো আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট পাবো এরকম যাতে আমার হয়, কারণ আমার প্রবলেমটা যখন হবে তখন আমার দেখা যাবে কোন একটা প্রবলেম, ওইখানে গিয়ে আমি আটকাবো। ঠিক আছে? এন্ড স্পেসিফিক্যালি যদি ওয়ার্ডপ্রেসের প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার। বাট ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল হচ্ছে না, প্লাগইন ইনস্টল হচ্ছে না, কোনো একটা কিছু করতে পারতেছে না, এটা হইতে পারে যে আপনার সার্ভার থেকে এটা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার সাপোর্টের জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর সাপোর্ট দরকার হবে। একটা থিম, প্লাগইন, এটা প্রবলেম, এটা প্রবলেম, বিভিন্ন জিনিসের প্রবলেম হইতেই পারে। দেখা গেল আমি আমার একটা প্লাগইন উঠাইছি, আমি একটা সাইট ইনস্টল করছি, আমি পাসওয়ার্ড দুর্বল ইউজ করছি, আর আমার সাইট হঠাৎ করে খুব স্লো, কিছু করা যাচ্ছে না, একটু পর পর ডাউন হয়ে যাচ্ছে, লোড হচ্ছে না। আর হইতে পারে যে আপনি হয়তো যে পাসওয়ার্ড উইক পাসওয়ার্ড ইউজ করছিলেন, বা এমন একটা থিম প্লাগইন কোথাও থেকে একটা নিয়ে ইনস্টল করছেন, ওটা থেকে আপনার সাইটে ফিশিং কন্টেন্ট লোড হচ্ছে, বা আপনার ব্যাকএন্ড থেকে আপনার সাইটে রিসোর্স নিয়ে নিচ্ছে।
কোনো একটা হ্যাকার বা কোনো একটা গ্রুপ। ভাই বিশেষ করে নাল প্লাগ ইন ইউজ করলে এই টাইপের প্রবলেম হ্যাঁ, গুলো বেশি হবে। সেক্ষেত্রে আমরা হাইলি রেকমেন্ড করবো বাইরে থেকে কোনো থিম প্লাগইন ইউজ করবেনই না। অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ার্ডপ্রেস এমনিতেও অনেক ক্ষেত্রে হ্যাক করে ফেলে, বা দেখা গেল যে আপনার সাইটটা বের করছে, আপনার সাইটের পাসওয়ার্ডটা একটু উইক ছিল, হ্যাক করে ফেলছে। আপনি বুঝবেন না, আপনার মনে হবে তো হোস্টিং খুব ঝামেলা, হোস্টিং থেকে সাইট লোড হয় না, এটা হয় না সেটা হয় না এরকম। ঠিক আছে, সেই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যাতে এই রিলেটেড যখন কিছু হবে আমরা সাপোর্ট নিতে পারি। আচ্ছা, আর কন্টিনিউটি এখান থেকে আপনার 24/7 সাপোর্ট পাবেন, আর ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলো দেখবে। এখন আপনি এই ব্যাপারগুলো দেখে ডোমেন হোস্টিং নিবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, এইখানে জোড়াইটিতে স্টুডেন্টদের জন্য রিনিউ প্রাইস সেম। আপনি নতুন যে প্রাইসটা নিচ্ছেন রিনিউ প্রাইসটা সেম। আর রিনিউ প্রাইসটা কথা বলে নিবেন যেখান থেকে নেন, রিনিউ প্রাইসটা কিন্তু অনেক বাড়ে। যখন আপনি রিনিউ করতে যাবেন রিনিউ প্রাইসটা অনেক বাড়ায় ফেলে, সেক্ষেত্রে রিনিউ করতেই হয়, কারণ অনেক বেশি খরচ হয়ে যায়। আচ্ছা, এখন এইখান থেকে যদি আপনারা চিন্তা করেন, ধরেন আপনি কোন প্যাকেজটা নেবেন, আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ নিতে পারেন। বাট যদি চিন্তা করেন যে আমার লং রানে আমি চিন্তা ভাবনা করতেছি এন্ড আমি অনেকগুলো সাইট করবো, পোর্টফোলিও রেডি করব, তো সেই ক্ষেত্রে একটু বড় প্যাকেজ গুলো নেওয়া উচিত, লাইক লেটস সে 5 GB এরকম। আর আপনাদের জন্য সবসময় যে আমি কোডবেন স্টুডেন্ট, এখানে গেলে যে কোনো একটা প্যাকেজে আপনারা ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এইগুলো প্যাকেজগুলো প্রাইস একটু আমরা দেখি, 2300, 2800, 3800। আমরা কি করবো এখন, আমি কোডবেন স্টুডেন্ট এই বাটনটাতে ক্লিক করবো। আচ্ছা, এই লিঙ্কে চলে আসি jewelry.com/student, এইভাবে আসতেও হয়। 2বার নাল প্লাগইন ইউজ করতে গিয়ে আমার সাইট ডাউন হয়ে গেছে, পরে ডিলিট করে হয়েছে। বাট নাল প্লাগইন বুঝবো কিভাবে, নাল প্লাগইন বুঝবো কিভাবে বলতে, আমরা একটা প্রিমিয়াম প্লাগইন আমাকে কেন দিবে মানুষ, আমি বাইরে থেকে নিবই না প্রিমিয়াম প্লাগইন। ডেভেলপার ভার্সন এক জিনিস, নাল ভার্সন আরেক জিনিস। ডেভেলপার ভার্সন হচ্ছে ডেভেলপারকে প্র্যাকটিস করার জন্য ওই কোম্পানি থেকেই দেখা যায় কিছু ভার্সন রিলিজ করে, যে জিনিসগুলা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তো আমরা প্রোভাইড করব, এর বাইরে থেকে থিম প্লাগইন নিয়ে কাজ করবেন না, কারণ ওটার ম্যাক্সিমাম প্রবাবিলিটিস থাকে যেগুলা নাল প্লাগইন, ভাইরাস যুক্ত প্লাগইন। প্রিমিয়াম প্লাগ ইন সস্তায় পেলেই বুঝবেন সেটা নাল। না, কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, লাইক ধরুন তারা এজেন্সি প্ল্যান নিছে and হিসাব করে দেখা যাচ্ছে কম, যেমন এলিমেন্টর ধরেন, এমনিতে তো $59 আপনার খরচ হচ্ছে প্রতি মাস বছরে, বাট হইতে পারে সে 1000 লাইসেন্স নিচ্ছে $300। তো সেটা আপনি যদি হিসাব করেন, $300 যদি আপনি ধরেন 250, প্রায় 37,000 টাকা, তাই না? তো জি ভাই, 37,000 টাকা, তাহলে 37 টাকা করে পড়তেছে না একটা মাত্র লাইসেন্স, জি জি 1000 লাইসেন্স যেহেতু। তো সেই ক্ষেত্রে হয়তো সে আপনাকে দিতে পারে 500 টাকা একটা লাইসেন্স দিল 1 বছরের জন্য, সেগুলো আলাদা কেস। ঠিক আছে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে কোথা থেকে নিবো। সেক্ষেত্রেও আমরা হেল্প করবো, অনেক প্রোভাইডার আছে এরকম প্রোভাইড করে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যা ক্লায়েন্টের প্রচুর কাজ পায়, হয়তো বা পুরো বছরে সে 300-400 ক্লায়েন্টের কাজ করে, বাট 600 লাইসেন্স কিন্তু তারপরেও বাকি থাকে, তাই না? তো এই 600 লাইসেন্স যদি সে 300 টাকা করে সেল করে, তাহলে কিন্তু তার 1,80,000 টাকা উঠে যাচ্ছে এক্সট্রা, মানে যা দিয়ে লাইসেন্স কিনছিল তার থেকে অনেক বেশি উঠে যাচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। সো আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমি কোডমেবি স্টুডেন্টে ক্লিক করলে কোন একটা প্যাকেজ আমরা ডিসকাউন্ট পাচ্ছি, আর এই যে এখানে স্টুডেন্ট ডিসকাউন্টটা পাচ্ছি 2600 টাকায় পাচ্ছি, তাহলে 2800 টাকার প্যাকেজটা 2600 টাকায় পাচ্ছি, তাই না? 2800 টাকা ছিল কি, 3800 টাকার প্যাকেজটা 2600 টাকায় পাচ্ছি, তার মানে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছি। বড় প্যাকেজও আছে আর সবকিছু আমরা যা যা ডিসকাস করছি সবই আছে। তাহলে এটা আপনারা নিতে পারেন, এটা আপনাদের জন্য খুবই ভালো একটা ডিল। সবকিছু মিলাই যদি আপনি চিন্তা করেন, ডোমেইন হোস্টিং সবকিছু সহ। আচ্ছা, আর যেহেতু আপনার স্টুডেন্ট, আপনাদের জন্য ইন ফিউচারে যেহেতু এটা ডিসকাউন্ট প্যাকেজ হিসেবে নিচ্ছেন, ইন ফিউচারে রিনিউ করার জন্য এই ডিসকাউন্ট প্যাকেজের যে প্রাইসটা, এই প্রাইসটাই আপনাদের জন্য রাখা হবে নেক্সট ইয়ারও। ঠিক আছে, সেটা আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটিস। ভাই, একটা কথা জিজ্ঞাসা করব। এক্ষেত্রে শুধুমাত্র হয়তো ডলার প্রাইসটা বাড়লে ওইটা অ্যাডজাস্ট করা হইতে পারে, বাট এমনিতে প্যাকেজের রেগুলার প্যাকেজের প্রাইস। ভাইয়া ওয়েব স্পিড হ্যাঁ, কি বলেন। বাড়ানো যায়? ভাই আচ্ছা, মানে ধরেন কেউ যদি কোনো স্টুডেন্ট যদি 2 ইয়ার্স এর জন্য কিনতে চায় এই প্ল্যানটাই, তাহলে সে কিভাবে কিনবে? সেক্ষেত্রে নিতে পারবে, এই যে পারচেস করার সময় ধরুন আপনি যে পারচেস করবেন কিভাবে এখন দেখাই দিচ্ছি। ধরেন এই প্যাকেজটাই নিচ্ছেন, ডিসকাউন্ট প্যাকেজ, আপনি বাই নাও হুম। ক্লিক করলেন এখানে, ঠিক আছে? জাস্ট সিম্পলি বাই নাও ক্লিক করবেন। চেক আউট পেজে গিয়ে জাস্ট ইয়ার বাড়ানো যাবে না? হ্যাঁ, চেক আউট পেজে গিয়ে কোয়ান্টিটি বাড়ায় নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আসলাম না, এই যেখান থেকে এডিট কার্ডে চলে যাবো।
যারা 2 বছরের জন্য নেবেন, এটা সবার জন্য না। সে এখানে গিয়ে ক্লিক করে জাস্ট কোয়ান্টিটিটা একটা জায়গায় 2 করে দিয়ে আবার কনফার্ম করবো। আচ্ছা, এখন কন্টিনিউ করার জন্য আপনি কি করবেন? এখানে আপনি অ্যাডমিশন নেওয়ার সময় যেভাবে ইনফরমেশন গুলো দিছিলেন, আপনি জিমেল অ্যাকাউন্ট দিবেন, এখানে জিমেল অ্যাকাউন্ট দিবেন, ফুল নেম দিবেন, কান্ট্রি ডিটেলস এন্ড আদার সবকিছু এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, জুমে একটা বাগ আমি একটু সলভ করে নিই। মাঝে মধ্যে বাগ হয়ে যায় স্ক্রিন শেয়ার করার সময়। আচ্ছা, সো এখানে আইসা জোড়াটিতে আইসা এখানে চলে যাবো, যারা এখান থেকে পারচেস করতে চান আর কি। তখন ডিসকাউন্ট প্যাকেজটা নিলাম, বাই নাও। এখন আমাকে যে ইনফরমেশন গুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যেটাতে আমি অ্যাক্সেসটা পাবো। আমাকে ইমেল করা হবে অ্যাক্সেস, ফুল নেম, ব্র্যান্ডিং নেমটা ইউজ করতে পারেন চাইলে। এখানে আপনি এখান থেকে বাকি ডিটেলস গুলো ফিল আপ করবেন। আপনাদের জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, যেটা আমি আবার একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা অপশন আছে, অ্যাড অর্ডার নোটস। এইখানে আপনাকে ডোমেইন নেমটা দিতে হবে, ঠিক আছে? এই আমি 2বার চলে আসছি দেখে আমার এখানে এটা চলে আসছে, এটা একটু এডিট করে ফিক্স করে দিই। এই যে এখানে কোয়ান্টিটি 1 2 যেটা নিতে চাই ওটা দিয়ে আবার প্রসিড টু চেক আউটে চলে যাবে। আচ্ছা, সো অ্যাড অর্ডার নোট যে অপশনটা, এইখানে আমাকে দিতে হবে কি, আমি যে ডোমেন নেমটা নিতে চাই। এই একটু আগে আমরা ডোমেন নেম চেক করছি না, যেটা অ্যাভেলেবেল আছে, ওরকম একটা ডোমেন নেম আমরা এখানে সিলেক্ট করব। আমি একটা র্যান্ডম ডোমেন নেম দিলাম এখানে। দেন যেহেতু এটা ডিসকাউন্ট প্যাকেজ নিচ্ছি, আমাকে কি করতে হবে? জাস্ট এন্টার দিয়ে আমার ব্যাচ নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আপনাদের ব্যাচ নাম্বার কত? 335, রাইট? এটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর এই যেটা টার্মস এন্ড পলিসি, যেটা এগ্রি করে প্লেস অর্ডারে চলে যাবে। প্লেস অর্ডারে চলে গেলে আমাকে বাকি যে ইনফরমেশন গুলো আছে, পেমেন্ট ডিটেলস এন্ড আদার্স, এগুলো দিতে বলে, যেগুলো ফিল আপ করিনি আমি, এগুলো ফিল আপ করতে হবে। তাহলে নেক্সট প্রসেস তো আমরা জানি কিভাবে করতে হবে। তো এটা যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে আমার এই ডোমেন হোস্টিং সেট আপ প্রসেসে চলে যাবে। ঠিক আছে? যখন সেট আপ প্রসেস যাবে, সেট আপ হয়ে গেলে আমাকে ইমেল করে অ্যাক্সেস দেওয়া হবে। অ্যাক্সেসটা দেখতে কেমন, এন্ড অ্যাক্সেসে কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে কাজ করবেন, এই ব্যাপারটা আমি এখন একটু দেখাই দিব। আর আমরা ছোট্ট একটা ওয়েবসাইট করবো একসাথে, আর বেশিক্ষণ সময় লাগবে না। বাট এতক্ষণ যা ক্লাস করছি এইগুলা দেখে কিন্তু অ্যাসাইনমেন্ট করার মতো কিছুই করি নাই, তাই না? এখন দেখাবো অ্যাসাইনমেন্ট করার জন্য যে ক্লাসটুকু, অতটুকু। ভাই এটা প্রত্যেক বছর রিনিউ কস্ট কত করে বাড়বে না এরকমই থাকবে? স্টুডেন্টদের জন্য সেম থাকবে। আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের জন্য ঠিক সেমই এই থাকবে। এই লাইফ টাইম? হ্যাঁ, আপনাদের জন্য তো রিনিউ যে পর্যন্ত করবেন আপনাদের সেমই থাকবে। জাস্ট হইতে পারে যে ডলার প্রাইসটা যদি হিউজ পার্থক্য হয়ে যায়, সেক্ষেত্রে ওইটা অ্যাডজাস্ট মনে করা করেন লাগতে পারে। 2 3 বছর পর রিনিউ করলাম, তখন কি একই দাম পড়বে না আবার বাড়বে? ডলার রেট যেটা যেটাতে থাক, সমস্যা নাই। হ্যাঁ, রিনিউ তো আপনার প্রতি বছরই করতে হবে, নাহলে তো ওটা রিলিজ হয়ে যাবে, অন্য কেউ না নিয়ে না, ফেলবে। ওটা তো করবো, কিন্তু যখন প্রত্যেক রিনিউ বছর করতে দেখা গেল থাকবে যে এটাই স্টার্ট থাকবে, প্রাইস কম। ও আচ্ছা আচ্ছা, ওকে এটাই ওকে থাকবে, ওদের জন্য এটাই থাকবে। ওকে ওকে ওকে। আমি আপনাদের জন্য একটা অ্যাক্সেস বানিয়ে নিচ্ছি দেখানোর জন্য। আচ্ছা, অ্যাক্সেসটা পাবেন এরকম, সি প্যানেল অ্যাক্সেস। হ্যাঁ, তাও 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে যে ডোমেন নেম, শেষে স্ল্যাশ সি প্যানেল। তো স্ল্যাশ সি প্যানেলটা আমরা অ্যাড করেই দিব আপনাদেরকে, বা আপনি নিজে অ্যাড করে নেবেন এরকম। ডোমেনের শেষে স্ল্যাশ সি প্যানেল দিলে সি প্যানেলে লগ ইন করার অপশনটা আসে। তো আমরা এটা ওপেন করি, কপি করলাম, নতুন ট্যাবে গিয়ে পেস্ট করব।
তো এইখানে আবার দুইটা জিনিস লাগবে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। সো এই যে হচ্ছে ইউজার নেম, এই হচ্ছে পাসওয়ার্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন কি পাসওয়ার্ডটা প্রপারলি মার্ক হয়েছে? না ভাই, একটা স্পেস চলে আসছে। স্পেস চলে আসছে, তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু স্পেস আসলে কিন্তু আপনার কি হবে না, সাইটটা কাজ করবে না, লগ ইন হবে না কিন্তু। তো এটা দিয়ে আমি এখন কি করব, লগ ইন বাটনে ক্লিক করব। এটা বুঝতে পারছি। জি ভাই, ক্লিয়ার। তো এইভাবে আমরা লগ ইন করে ফেলবো। আচ্ছা, আচ্ছা, আমার হোস্টিং ওয়েব কন্ট্রোল প্যানেল, আচ্ছা, তারা হয়তো তাদের কাস্টমাইজ একটা কন্ট্রোল প্যানেল দিছে আপনাকে। এখন আপনি দেখেন ওইখানে যে ফিচার গুলো আপনার লাগবে ওগুলো সব পাচ্ছেন কিনা, না হলে তাদের সাথে কথা বলে নিতে হবে যে তারা সি প্যানেল দিতে পারবে কিনা। যদি সবকিছু পেয়ে যান যা যা আপনার লাগবে, তাহলে তো ওইটা ওই কন্ট্রোল প্যানেল দিয়ে চালাই নিতে পারবেন আর কি। আচ্ছা, এগুলো প্রবলেম, অনেক সময় দেখা যায় এগুলোর জন্য সাফার করতে হয়, তারপর কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়ে যায়। অলরাইট, আমি লগ ইন করতে পারছি। এখন আপনি যদি চান পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, যে পাসওয়ার্ডটাতে আপনি পাইছেন এটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। এখানে ক্লিক করে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা ওইটা দিবেন। তারপর আপনি একটা নতুন পাসওয়ার্ড দিবেন, এন্ড ওই পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন এখানে। এখন আপনি যদি চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করেন, যে যে নতুন পাসওয়ার্ড যেটা ট্রাই করতেছেন এটা সেট হয়ে যাবে। এইভাবে আমরা চাইলে সি প্যানেলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা সি প্যানেলে আসবো। সি প্যানেলে আসার পর কিছু জিনিস আমরা ভেরিফাই করব, যে আমাদের এই জিনিসগুলো আমরা প্রপারলি পাইছি কিনা সি প্যানেলের মধ্যে। আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম দেখেন আমরা দেখবো স্টোরেজ, তারপরে আমরা দেখবো ডাটাবেস, সাবডোমেইন, এগুলো দেখবো আমরা। ঠিক আছে, ব্যান্ডউইথ। স্টোরেজ যদি আমরা দেখি, এখানে আপনাদের যদি 5 জিবি স্টোরেজ থাকে, আপনার যদি, এটা আমাদের হচ্ছে প্রজেক্ট চলতে থাকে অলওয়েজ আমাদের এজেন্সি, সো এখানে মোটামুটি এতটুকু জায়গা খরচ হচ্ছে। সো আপনাদের এখানে ধরেন 5 জিবি, এখানে দেখবেন ঠিক আছে কিনা। ব্যান্ডউইথটা 20 জিবি দেওয়া থাকবে ইনিশিয়াল স্টেজে, দেখেন এটা মাত্র 16 দিনে 1% খরচ হয় 20 জিবি। সেরকম আপনাদের হয়তো বা এই জিনিসটা ইন ফিউচারে যদি লাগে, কখনো কারো দেখা যায় প্রচুর ভিজিটর আসতেছে, সেক্ষেত্রে আমরা এটা ফ্রিতেই বাড়াই দিব, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। অলরেডি তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাবডোমেন। তো সাবডোমেন এখানে কয়টা পাইছি দেখেন তো, 47 ভাই। 47, কিন্তু পাওয়ার কথা ছিল তো আনলিমিটেড। জি। 47 কেন দিল আমাদেরকে? আচ্ছা, ব্যাপারটা দেখেন, এটা হচ্ছে 47 সাবডোমেন আমরা ক্রিয়েট করছি এই সি প্যানেলে, বাট আচ্ছা, সাবডোমেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। করতে পারবো ইনফিনিটি, মানে ও। আনলিমিটেড। হুম। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করতে পারবো, 49টা ক্রিয়েট করা হয়েছে। ডাটাবেস কতগুলো ক্রিয়েট করতে পারবো? ভাই, আনলিমিটেড, 32টা ক্রিয়েট হয়েছে, আর 32টাই। আনলিমিটেড করা যাবে না। ঠিক আছে, এখানে হয়তো সাবডোমেন করা হয়েছে, সাইট ডিলিট করে দেওয়া হয়েছে বা কিছু করা হয়েছে, সাবডোমেন গুলো এখনো আছে বাট সাইট নাই, এই জন্য ডাটাবেস 32টা পর্যন্ত সাইট লাইভ আছে এখন এটাতে। অলরাইট, সো এই ব্যাপারটা আমরা তাহলে বুঝতে পারলাম যে এগুলো যা যা আমরা বুঝলাম। বাকি সবকিছুই দেখেন আনলিমিটেড, বাট এগুলো বলা হয় নাই কারণ এগুলো আপনাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ওকে, এখন আমরা কি করব, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কোথায়? আমাদের মেইন ডোমেইনে। এই যে আমাদের মেইন ডোমেইন হচ্ছে কোনটা, এই যে এইটা। আপনাদেরও আপনাদের যে মেইন ডোমেইন সেটা হবে এখানে। আমরা কি করবো, একদম নিচে যাব, এই যে এখানে দেখবো সফটওয়্যার অ্যাপ ইনস্টল, আমরা একটা প্রিমিয়াম অ্যাপ পেয়ে যাবো। এটা একটা প্রিমিয়াম অ্যাপ, যেটাতে কি করা যায়, বিভিন্ন ধরনের সিএমএস ইনস্টল করা যায়। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য খুবই ইজি একটা প্ল্যাটফর্ম। আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসে চলে যাব, গিয়ে এখান থেকে ক্লিক করবো ইনস্টল নাও। এখানে একটা জিনিস জাস্ট খেয়াল করবো যে এই যে ইনস্টলটা কোথায় হচ্ছে, দেখেন মেইন ডোমেইন ইনস্টল হচ্ছে না।
জি ভাইয়া। যদি এখানে কিছু দেওয়া থাকতো এরকম, তাহলে কিন্তু এই যে মেইন ডোমেন রইলো না, আর এটা ডিরেক্টরি হয়ে গেল। তো এখানে ফাঁকা রাখবো, এটা থাকবে না নর্মালি, তারপর যদি থাকে ফাঁকা করে দেবো। আপনার তিনটা বিষয় দিতে হবে এখানে: ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। একটা জিমেল দিবেন, একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি ইউজার নেম দিলাম এটা, আপনি যে কোনো কিছু ইউজার নেম দিলাম, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তারপর ধরেন আমি একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড নিব। তারপর আমার একটা ইমেল অ্যাকাউন্ট দিব, ধরেন যে এরকম যে ইমেল অ্যাকাউন্টের আমার অ্যাক্সেস আছে, দিলাম। আচ্ছা, এখন আমি কি করবো? ইনস্টল বাটনে ক্লিক করব। এইখানে দেখেন আমাদেরকে সবসময় কোনো না কোনো কোম্পানি স্পন্সর করে, যে প্রিমিয়াম প্লাগইন দিছে আমাদেরকে, এগুলো চাইলে আপনারা ফ্রিতে ইউটিলাইজ করতে পারেন। এই যে একটা ফাইল ম্যানেজার প্রিমিয়াম প্লাগইন, ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েবসাইট প্রিমিয়াম প্লাগইন, ব্যাকআপের জন্য। এগুলো চাইলে মার্ক করে ইনস্টল করলে এগুলো প্রিমিয়াম প্লাগইন ইনস্টল হয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আপাতত আপনার তো দরকার নাই, ইন ফিউচার এরকম আরো অনেক জিনিস পাবেন এখানে। অলরাইট, এখন আমরা কি করব? ইনস্টল বাটনে ক্লিক করলেই এই ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমি একটু এগুলো চেঞ্জ করে সহজ কিছু দিই, নাহলে ভুলে যাব। স্ক্রিনটা পজ করে দিচ্ছি। ওকে, ইনস্টল। এটা সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে, 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, বা সার্ভার ফাস্ট যদি হয় সেক্ষেত্রে আরো কম সময় হয়ে যেতে পারে। তো আমরা একটু ওয়েট করবো যে পর্যন্ত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল না হয়ে যায়। আচ্ছা, হয়ে গেছে আমাদের ইনস্টল। এখন আমরা কি করব? এখানে ক্লিক করে সাইটটা দেখবো। এই হচ্ছে আমাদের সাইট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাইয়া। ভাইয়া প্রশ্ন নাই তো। প্রায় এসএসডি কত সার্ভিস, কত জিবি পাবো এসএসডি? হ্যালো। ভাই আমরা হোস্টিং এর এসএসডি কত জিবি পাবো? এসএসডি পাবেন ওই যে আপনি যেই প্যাকেজটা কিনবেন না, সেই প্যাকেজটাতে যখন কিনবেন সেটা দেখতে পারবেন। আর যদি চান, যদি সি প্যানেলের মধ্যেও ইনস্টল করলে সি প্যানেলের মধ্যেও ডিটেলস দেওয়া থাকে। আর পারচেস করার সময় দেখা যায়, দেখতে পারবেন কত পাবেন। ওটা তো 5 জিবি দেখা যায়, 5 জিবিতে হবে? আচ্ছা, এখন বলেন 5 জিবিতে আপনাদের হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন? সবার ক্লিয়ার নাকি? ডোমেনটা কি এখান থেকে কিনবো না আলাদা জায়গা থেকে কিনবো, যেহেতু নেমচিপ? এই ওয়েবসাইটটা কি আপনাদের নাকি অন্য কারো? এটা কোড বেঙ্গলির নিজস্ব। ও আচ্ছা আচ্ছা। ওকে ভাই, ওকে। ভাইয়া একটা প্রশ্ন করতাম। বলেন। ভাই এটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করার আগে কি এটা আমাদেরকে কিনে রাখতে হবে? হ্যাঁ, হুম, ঠিক আছে। আর ভাইয়া যদি এটা কিনতে একটু লেট হয় তাহলে? সমস্যা নাই, আপনি ওই পর্যন্ত অন্য যে কোনো উপায়ে প্র্যাকটিস করবেন। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া যে লোকাল হোস্ট বলে দেন, উনি চাইলে লোকাল দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। করতে পারেন, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট জমা দেবেন, একটু হ্যাসেল, স্ক্রিন রেকর্ড করে তারপর জমা দিতে হবে আর কি। স্ক্রিনশট দিলে হবে না, স্ক্রিনশট তো আপনি দেখা যাবে আরেকজন একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, তাই না? স্ক্রিনশট দেওয়া যাবে না। হ্যাঁ, সো এটা সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিলে কাজ হবে না, আপনি স্ক্রিন রেকর্ড করে দিতে পারবেন। ঠিক আছে। অপশন আছে বাকি, রেকমেন্ডেড সবার জন্য, যত দ্রুত নিয়ে যান নিয়ে যান। তারপরে আরো যদি প্রবলেম থাকে না নিতে পারেন, অপশন হচ্ছে লোকাল হোস্টে সাইট করেন, দেন যখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন তার আগে 30 সেকেন্ড 1 মিনিট সময় নিয়ে স্ক্রিনটা রেকর্ড করেন, দেন রেকর্ড করে ওই রেকর্ডটা জমা দেন, তাহলেই হচ্ছে। অলরাইট, এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো কিভাবে? এই যে আমাদের মেইন ডোমেনটা আমরা দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যে এরকম সাদা মাটা একটা ইন্টারফেস থাকে।
এটা শেষে স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিয়ে এন্টার করবেন। তাহলে কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশন দিবে। মাঝে মধ্যে যেরকম ক্যাপচা আসতে পারে সিকিউরিটি পারপাসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ক্যাপচাটা ফিল আপ করে দিব, খুব কঠিন কিছু না। সাইটের সিকিউরিটির জন্য সিপিএল থেকে অটোমেটিকলি সিকিউরিটি এনশিওর করতেছে। অলরাইট, সো এখানে লগ ইনের অপশন চলে আসছে। ওই যে একটু আগে আমরা সাইট ইনস্টলের সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিছি, সো আমি দিছি যেগুলো আমি ওগুলো ইউজ করতেছি, আপনারা যেটা দিয়ে ইনস্টল করবেন ওটা ইউজ করবেন। ঠিক আছে, দিয়ে আপনি যদি আপনার নিজের ব্রাউজার সেফ ব্রাউজার হয় সেক্ষেত্রে রিমেম্বার মি দিবেন, তাহলে পাসওয়ার্ডটা লম্বা সময় সার্টেইন করবে, আপনাকে বারবার লগ ইন করতে হবে না। আর যদি মনে হয় যে না, আমি জাস্ট আপাতত লগ ইন করবো, প্রতিবার আমি লগ ইন করবো সেফটি পারপাসে, তাহলে সেটাও করতে পারেন, তাহলে এটা দেওয়ার দরকার নেই। লগ ইন সব ঠিকঠাক থাকলে আপনি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবেন। আমরা সাকসেসফুলি একটা সিপিএল এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারছি। আচ্ছা চলেন আমরা আজকে ছোট্ট একটা প্রজেক্ট করব, আর সর্বোচ্চ আমাদের 10 মিনিট লাগবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? না ভাই, এনজয় করতেছি। আপনি খুব সুন্দর করে বুঝাচ্ছেন আর কি, ভালো লাগছে। কন্টিনিউ কর। আহ, আমি হোস্টিং আর ইউজ করতেছি, তাহলে আমি এইচ প্যানেল থেকে ইনস্টল করে অ্যাসাইনমেন্ট করবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে অ্যাসাইনমেন্ট জমা দেবে, ফুল মার্কস পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা করব ধরেন একটা ক্লায়েন্টের প্রজেক্ট করার আগে ক্লায়েন্ট চায় তার ওয়েবসাইটে একটা মানুষ ভিজিট করে আইসা সে এটা না দেখে যে ভাঙাচোরা একটা সাইট আছে বা কিছু একটা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইটের সাইনবোর্ড ঝুলাই দিতে পারেন, যেটা রাস্তার মধ্যে থাকে, রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, থাকে না এরকম, ওরকম। ভাই মেইনটেনেন্স মোড। কিছু কিছু, আচ্ছা আপনাদের এখানে একটা মিস নোটিশ চলে আসছিল একটা ব্যাচে দিতে গিয়ে, ব্যাচের নাম্বার অলমোস্ট সেম, এইটাতে চলে আসছিল নোটিশ, মানে আমার যে ক্লাস ব্যাচটাতে আজকে ক্লাস নেওয়ার কথা ওইটাতে নোটিশ দেওয়া হয়েছিল, সেটা ভুলে আপনাদের এখানে চলে আসছিল। আচ্ছা, এটা নিয়ে হয়তো অনেক একটু কনফিউজ, সমস্যা না, আমি সাথে সাথে রেকর্ড ভিডিও দিয়ে দিব আপনাদেরকে পুরোটা। ওকে, আমরা ব্রাউজারে যখন কাজ করি আমাদের এই যে এক্সট্রা ফাংশনালিটির জন্য কি দরকার হয়? এক্সটেনশন, তাই না? জি ভাই, এরকম এক্সটেনশন। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব আমাদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে প্লাগইন। একটা এক্সট্রা কিছু অ্যাড করবো, প্লাগইন দরকার হয়। আর পুরো ওয়েবসাইটটা আমরা পুরো ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করব, একটা টেমপ্লেট ইমপ্রুভ করবো, এই জন্য দরকার হয় থিম। আজকে থিম নিয়ে কাজ করবো না, আজকে যেহেতু একটা ফাংশনালিটি অ্যাড করবো যেটা আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন ওয়েবসাইট। আমি যদি এক্সাম্পল দেখি, এই যে দেখেন কামিং সুন ওয়েবসাইট গুলো দেখতে এরকম হয়। জাস্ট যেটা একটা নোটিশ যে আমাদের সাইটে কাজ চলতেছে, আমরা এতদিন পরে সাইটটা লাইভ করবো। এটার জন্য আমরা প্লাগইন অপশনে চলে যাব। প্লাগইন অপশনে গেলে এই যেখানে অ্যাড নিউ অপশন পাবো, এই দুটো প্লাগইন এখানে আছে, দুইটাই ডিএক্টিভ অবস্থায় আছে, এগুলো অ্যাক্টিভ অবস্থায় নেই, ফ্রি দুইটা প্লাগইন। আমরা একটা ফ্রি প্লাগইন আজকে ইনস্টল করবো, অ্যাড প্লাগইন, এখানে সার্চ করবো সাইট অফলাইন, সাইট স্পেস অফলাইন। সার্চ করলে এই যে এই প্লাগইনটা পাবো, এখানে এখানে কোথাও একটা পেয়ে যাবো, সাইট দেখলেই চিনতে পারবেন। ইনস্টল নাও, অ্যাক্টিভ। এই যে সাইট অফলাইন ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ডিএক্টিভ অপশন দেখাচ্ছে, মানে আমি চাইলে ক্লিক করে ডিএক্টিভ করতে পারি। ফাইন, এইখানে ছাড়া সাইট অফলাইন আর কোথায় আসছে দেখেন তো? ভাই লেফট বারে। এইখানে আসছে, তাই না? জি। চলে যাবে। এখানে গেলে আমরা দেখতে পারবো আমাদেরকে কিছু কাজ করতে বলবে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে কয়েকটা ফিচার আছে, এসইওর ভিতরে কয়েকটা ফিচার আছে, ডিজাইন, এখানে ডিজাইনের কিছু কাজ করা যাবে, কাউন্টডাউনের ভিতরে কিছু কাজ করা যাবে, এরকম প্রত্যেকটার ভিতরে কিছু কিছু কাজ করা যাবে।
এগুলো আমরা আস্তে আস্তে করবো এখন। সর্বপ্রথম ড্যাশবোর্ডের মধ্যে বলতেছে এই প্লাগইনটা দিয়ে সাইটটাকে আন্ডার কনস্ট্রাকশনে পাঠাবো কিনা, মানে এনেবল করবো কিনা সাইট অফলাইন। এনেবল করলাম, সেভ সেটিং করলাম, সেভ সেটিং। এখানে গিয়ে ভিজিট সাইটটা নতুন ট্যাব ওপেন করি, হ্যাঁ। মাই ব্লগ, এই এখানে ভিজিট সাইট অপশন বেরোবে, মাই ব্লগে হোভার করলেই এই ভিজিট সাইট অপশন দেখাবে। আচ্ছা, ওপেন করলাম, বাট আগের মতোই তো দেখাচ্ছে, শুধু ছোট্ট একটা নোটিস এই কোনায় দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কেন এটা হইলো, এটা কি কাজ করতেছে না বা অন্য কোনো প্রবলেম? আচ্ছা, এই লিঙ্কটা আমি যদি অন্য কোনো একটা প্রোফাইল বা ব্রাউজারে ওপেন করি যেটাতে আমি লগ ইন করা নাই, তাহলে আমি দেখতে পারবো যে এই যে সাইট অফলাইন দেখাচ্ছে। আচ্ছা, ওইটাতে দেখাইলো না, এটাতে দেখাচ্ছে, কারণ কি, কি হইতে পারে? ভাই কন্ডিশনটা সেট করা যে লগ ইন যে থাকবে সে দেখবে না হয়তোবা, ওকে, ডিসপ্লে কন্ডিশন দিয়ে যাবে। হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। ধরেন গেস করেন যে একটু আগে আমরা বললাম না রাস্তার কাজ চলতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। রাস্তার কাজ চলতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, এটা দেখে যারা ইঞ্জিনিয়ার, যারা রাস্তার কাজ করতেছে, এরা যদি বাসায় চলে যায়, তাহলে এই রাস্তার কাজ কি কোনোদিন শেষ হবে? না ভাই, শেষ হবে না। তাহলে বুঝতে হবে যে এই সাইনবোর্ডটা সবার জন্য না। এই সাইনবোর্ডটা যে আমরা টানাচ্ছি যে কামিং সুন, সাইটটা পরে আসতেছে, এটা যে কাজ করতেছে তার জন্য তো না। আমি তো কাজ করব, সাইট দেখবো ঠিক আছে কিনা, তাই না? শুধু মানুষ যারা লগ ইন করা নাই তারা দেখবে হচ্ছে হ্যাঁ সাইটটা এখনো লঞ্চ হয়নি, ঠিক আছে না? জি। So, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইট অফলাইন লোগো। আমরা এখানে একটা লোগো আপলোড করবো, আপনি যে কোনো একটা এক্সাম্পল লোগো নিয়ে আপলোড করে দিতে পারেন। ধরেন আমি আমার নামে শর্ট ফর্মে একটা লোগো নিয়ে নিই, আপনি যে কোনো লোগো নিতে পারেন আপনার মন মতন। ধরেন এটা নিলাম আমি, একটু কালারফুল নেই, যাতে যেই কালারই হোক দেখা যায়। তো লোগো এই এখানে লোগো আপলোড করে দিব, আপনার লোকাল স্টোরেজে যেখানে আছে ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারেন। ইনসার্ট ইনটু পোস্ট চলে আসলো। ডিসপ্লে লোগো দেখাবে কি দেখাবে না? ইয়েস দেখাবে। টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এগুলো কোথায় আছে দেখি তো আমরা। এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। এগুলো আমরা দেখি একটু চেঞ্জ করি। সো টাইটেলটা আমরা এখানে দিয়ে দেই উই আর কামিং সুন ধরেন লিখে দিলাম, হ্যাঁ। আর এখানে একটু ডেসক্রিপশন দিই, এটুকু লিখলাম, আমরা সেভ করি। এখন আমরা একটু দেখি চেঞ্জ হইলো কিনা। লোগো আসছে, লেখা আসছে, এটাও আসছে। লোগোটা একটু বেশি বড় লাগতেছে, চলেন আমরা একটু ছোট করি। ছোট কিভাবে করতে হয়, এখানে সরাসরি কোনো অপশন নাই, বাট একটা সিস্টেমে করতে পারেন। এখানে ক্লিক করে এডিট ইমেজ, স্কেল, আপনি চাইলে এটা নাও করতে পারেন, স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এই শুধু প্রথম ফিল্ডে এইটাতে হাত দিব না, দুইটাতে যদি হাত দেন তাহলে এটা রেশিওটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এই ফিল্ডের মধ্যে আমি দিব, ধরেন যতটুকু আমি চাই 200 পিক্সেল হোক, কমাই দিলাম, হ্যাঁ। ব্যাক সিলেক্ট করাই আছে, জাস্ট ইনসার্ট ইনটু পোস্ট দিব, এবার সেভ করব। তো আমি আবার আমার সাইটটা চেক দিব এখান থেকে, এই যে ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এই লোগোটার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করতে পারতাম, ওই যেটা। সেটার জন্য কি করবো, রিমুভ ডট পিজি, এটা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি রিমুভ করার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন চাইলে। তো আমি জাস্ট কি করলাম, ইমেজটা এখানে আপলোড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এটা আমি এখন আপলোড করবো আমার লোগো হিসেবে, ঠিক আছে। বুঝতেছি নাকি কঠিন লাগে? না, বুঝতেছি। ওকে, চলেন এবার একটু দেখি আমাদের সাইটটা কি অবস্থা। আমি তো বারবার ওই যে আরেকটা ব্রাউজারে যেখানে ওপেন করছে ওইটাতে গিয়ে চেক করতেছি, দেখা যাচ্ছে ফাইন। ওকে, তারপরে কি করব, নেক্সট অপশন এসইও। এসইও যে কাজটা, এটার কাজ হচ্ছে এই যে ট্যাবের মধ্যে এই যে লোগোটা আর লেখাটা এই দুইটা চেঞ্জ করা। এইখানে আমরা যাব, এখানে গিয়ে আমরা
যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিব বা একটা আইকন সিলেক্ট করে দিব, এখানে লেখাটা দিয়ে দিব। আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিই আমি, যেটা জয়েন করতেছি। এইটাও এসইও ডেসক্রিপশনও লাগবে না, গোল লাইনের কিছু লাগবে না, কারণ এইটাকে আমরা র্যাঙ্কে আনার জন্য এত বেশি ফোকাস না। তো এই যে চেঞ্জ হয়ে গেছে, তাই না? নেক্সট, ডিজাইন। ডিজাইন পার্টটা ইম্পর্টেন্ট, কারণ এটা কি বিউটি পার্লার, তাই না? এখান থেকে আপনি যত সুন্দর করে সাজাবেন তত সুন্দর লাগবে। ফাইন। সো এখানে কালার দিতে পারেন, যদি কালার ব্যাকগ্রাউন্ড দেন তাহলে এখান থেকে যেই কালারটা ইউজ করবেন আপনার সাইডের কালার হবে ওই কালারের ব্যাকগ্রাউন্ড। কোথাও কনফিউজড হলে না বুঝলে জিজ্ঞেস করবেন। এই যে সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড, জাস্ট কালার চোখে লাগতেছে, তাই না? তো আমরা কি করবো, আমরা একটু ইমেজ ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করবো। শুরু করে যাই ইমেজ ব্যাকগ্রাউন্ড। ইমেজ ব্যাকগ্রাউন্ড কোথায়? এই যে এখানে। আমরা এখানে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। ডার্ক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিব ধরেন আমরা, যে কোনো একটা আমরা নেই এখান থেকে। এটা নিতে পারি, আরেকটা কালারফুল নিতে পারি, ধরেন এটা নেই। ওটা আমরা এখানে আপলোড করে দিব। সেভ। তো দেখি কেমন দেখা যায়, চলবে নাকি? আচ্ছা, এরপরে আমি বাকি জিনিসগুলোর কালারও চেঞ্জ করবো। হেডলাইনের কালার, হেডলাইন বলতে যেটা উই আর কামিং সুন, সেগুলো কালারটা আমরা আলাদা আলাদা কালার ট্রাই করে দেখবো কোনটা এটার সাথে যাচ্ছে। ডেসক্রিপশনের কালারটা আমি গ্রিন রাখতে পারি, কাউন্টডাউন কালারটা পার্পল রাখলাম, কাউন্টডাউনটা রেড রাখতে পারি। সোশ্যাল আইকন কালার এটা আমি পার্পল দিলাম। ফাইন, সেভ। এখন আমি দেখবো কোন কালারটা ভালো দেখা যাচ্ছে। মোটামুটি সবগুলো কালারই ভালো দেখা যাচ্ছে, কিন্তু পার্পেলটাও তো ভালো ফোকাসে আসতেছে না। আমরা একটা কাজ করতে পারি, পার্পেলের ভাই জায়গায় হোয়াইট করে দেন, তাহলে হোয়াইট ক্লিয়ার করে হবে। দিতে পারি। ওকে ফাইন, চলেন হোয়াইট করে দিলাম। আচ্ছা, এইবার নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা দুই লাইনে চলে আসছে, কারণ একটু বেশি বড় জায়গা হয় নাই। তো আমরা কি করব, এই যে হেডলাইনের যে ফন্টটা এটাকে ছোট করে দিব। ডেসক্রিপশনটা ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি ফন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট আছে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমি এইটা ট্রাই করি, এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না? কারো ফন্ট আছে ওগুলো ট্রাই করতে পারেন, সুন্দর লাগতেছে না? জি ভাই, মাচ বেটার। কাউন্টডাউন, এবার কাউন্টডাউন দুইটা অপশন বাদ দিয়ে পারি, যদি বাদ দেই তাহলে দেখা যাবে কাউন্টডাউনটা থাকবে না। এই যে, আর যদি বলি না থাকুক, সেভ সেটিং, চলে আসছে। এখন ডেট সেট করতে হবে কবে আমি সাইটটা লঞ্চ করবো। সো আমি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব সাইটটা কবে লঞ্চ করতে পারি, বা আপনি যেহেতু ক্লাস করতেছেন আপনি একটা আইডিয়া নেন, ধরেন আমি 1 মাস পরে আমার পোর্টফোলিওটা ডান করবো, 15 দিন পরে আমার পোর্টফোলিওটা ডান করবো, সেক্ষেত্রে ওইরকম একটা ডেট দিয়ে সেট দিবেন। চাইলে ইন ফিউচারে ডেট আরো বাড়াইতে পারেন। আচ্ছা, চিন্তা করেন যদি এই ডেটটা শেষ হয়ে যায়, যেমন 13 দিন শেষ হয়ে গেল, তাহলে কি হবে? সাইটটাকে ব্রাস্ট হয়ে যাবে? জিরো জিরো আসবে ভাই, এই হচ্ছে, কি হতে পারে? মানে জিরো জিরো দেখাবে ভাই টাইমার। জিরো জিরো দেখাবে, এক্স্যাক্টলি। পরবর্তীতে কাজগুলো এলিমেন্টর প্রো দিয়ে করব, থিম দিয়ে করব। সো যেই যেটার জন্য যেটা দরকার ওটাই দেখানো হবে ক্লাসে। সো ওই অনুযায়ী কাজ করতে থাকবো। আচ্ছা, নেক্সট যেটা সোশ্যাল, এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলা দিয়ে দিবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম দিয়ে সেভ করব। ঠিক আছে? ভাই এখানে লিংক হবে না? হ্যাঁ, লিঙ্ক গুলা দিব। জি। এই যে এরকম, এই যে এরকম আপনাদের পোর্টফোলিও যে লিঙ্ক গুলা। ঠিক আছে? নেক্সট কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোর মধ্যে আপনাদের কন্টাক্ট ইনফো। সোশ্যাল মিডিয়া যদি কোনো আইকন বাদ দিতে চান, ধরেন ইনস্টাগ্রাম আইকন লাগবে না, তাহলে একদম ফাঁকা করে দিব এটা। হ্যাশট্যাগটা দিয়ে রাখছে যাতে আইকন গুলা দেখা যায়, যদি আইকন লিঙ্ক না থাকে তাহলে এই যে দেখাবে না আর। ঠিক আছে? আবার যদি লিঙ্ক দিয়ে দেই বা হ্যাশট্যাগ দিয়ে দেই তাহলে এটা চলে আসবে। ডান। এখন অ্যাসাইনমেন্ট হিসেবে কোনটা জমা দিব, এই লিঙ্কটা নাকি এই লিঙ্কটা? ভাই এই লিঙ্কটা। এটা। সো এটা আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা হবে যেটা দিয়ে আমি কাজ করছি ওই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা আমরা জমা দিয়ে দিব অ্যাসাইনমেন্ট হিসেবে। অলরাইট, এখন
এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সুন্দর করে একটা কামিংসুন ওয়েবসাইট করে কামিংসুন ওয়েবসাইটটা আমরা জমা দিয়ে দিব। ভাইয়া এটা একটু আপনাদের সব বুঝিয়ে দেন, কিছু হয়ে মানে যাবে। কোনটা জমা দেবো এটা একটু বুঝিয়ে দেন। আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা যেটাতে আপনি কামিংসুন ওয়েবসাইট তৈরি করেন, যে এখান থেকে ভিজিট সাইটে গেলে যেটা আসে এটা, মানে এটা আবার সেটা দেখে কি নিবেন আপনারা অন্য ব্রাউজারে যে দেখা যাচ্ছে সাবডোমেইনে কিনা। ক্রিয়েট করে দিলে হবে? সাবডোমেন করলে সাবডোমেনে দিবেন। সাবডোমেনে এখন আপনি দিবেন এটার কারণ তার মানে আপনার মেইন ডোমেনে কোনো সাইট আছে হয়তো। মেইন ডোমেনে যদি সাইট না থাকে তাহলে অবশ্যই মেইন ডোমেনেই দিবেন। আর যদি মেইন ডোমেনে কোনো একটা সাইট থাকে সেক্ষেত্রে সাবডোমেনে দিবেন। তো ভাই ডোমেইন হোস্টিং কিনে সবকিছু রেডি করে তারপরে তো এই সাইট বানাতে হবে, তাই না? হ্যাঁ, কাইন্ড অফ। আর যাদের প্রবলেম, তো সেই ক্ষেত্রে আপনারা লোকাল হোস্টে করে স্ক্রিন রেকর্ড করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন। ভাইয়া লোকাল হোস্ট এটা কিভাবে করবো, এটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, লোকাল হোস্টেরটা একটু ট্রাই করবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। বাই ডিরেক্ট লোকাল হোস্ট লিখলে একটা আসবে, ওই যে আপনার ইসের আছে, এটা খুব পপুলার। লোকাল হোস্টে ইয়াতেও তো করা যায়, জ্যাম বা একটা জ্যাম 5-10 মিনিটের একটা ভিডিও দেখে নিতে পারেন। জ্যাম ওগুলোতে অনেক হলে কি ভেজাল হবে, আপনি একদম প্রজেক্টটা থাকলো ডিরেক্ট আপনার লোকাল কাছে, হোস্ট আছে ওয়ার্ডপ্রেসের একটা। ফ্রি সাইট গুলা হয় কি, ফ্রি সাইট গুলাতে থাকে না, সাইট গুলো চলে যায়, ডিলিট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, প্যানাথনেও করা যায়, বাট সাইট গুলো কি হয়, বিশেষ করে এই সাইট এই অ্যাসাইনমেন্টটা হয়তো করতে পারবেন, বাট প্রিমিয়াম থিম প্লাগইনের যে কাজগুলো এইগুলা কাজ করা যায় না। ঠিক আছে, আপলোড করে ইনস্টল করতে গেলে প্রপারলি ফাংশন গুলা কাজ করে না, আর লিমিটেশন তো থাকবেই, তাই না? So, এই হচ্ছে ব্যাপার। তো ট্রাই করেন। ডোমেন হোস্টিং যেহেতু আপনার জন্য একটা অ্যাসেট, যেটার অ্যাসেটের উপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করতেছে, এই জন্য ট্রাই করেন এটা নিয়ে নেওয়ার জন্য। ভাই ডোমেইন হোস্টিং, ডোমেইন যেটা কিনবো এটা তো ওই ব্র্যান্ডিং বা পোর্টফোলিওর ওয়েবসাইটের জন্যই তো ওই ডোমেইনই কিনবো না? হ্যাঁ, হ্যাঁ, ওরকম। একটাতেই সব কাজ আপনার, একটাতে আচ্ছা আপনার আচ্ছা। পোর্টফোলিও ব্র্যান্ডিং নামের উপরেই হবে, আর বাকি অ্যাসাইনমেন্ট, ক্লায়েন্ট প্রজেক্ট সবকিছু সাবডোমেন করে করে করবেন। ও সাবডোমেন কিভাবে করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো দেখাই দিব, আর আমি ক্লাসের মধ্যে আপনাদের একটা প্লে লিস্ট দিয়ে দিব। অলদো আপনাদের ক্লাসের মধ্যেও এগুলো দেখানো হবে। ওকে ওকে। ঠিক আছে। আর আপনাদেরও যদি জোড়াইটি থেকে যারা নিতে চান, জোড়াইটি সাইডে যাবেন, এখান থেকে আপনি অর্ডার করতে পারেন যেভাবে দেখাইছি, যে এখান থেকে আমি কোনো স্টুডেন্টে গেলে ডিসকাউন্ট প্যাকেজটা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে যে ফেসবুক, যে আপনাদের যে কোনো হেল্প, যে কোনো সাপোর্ট, এই ফেসবুকে আইসা ডিরেক্টলি এখানে ইনবক্স করে সাপোর্ট নিতে পারেন। ঠিক আছে, ভাইয়া এই যে সাপোর্ট আমাদের থেকে নিতে আমাদের পারেন। এই কোর্সের এই যে যেটা হেল্পলাইন আছে, ওখানে ইয়া করলে হবে না, জিজ্ঞাসা করলে কোনো সমস্যা? স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে আছে, কোনো এই সমস্যা নাই, হেল্প করবে। আর যেই পার্টটা ও সরাসরি হচ্ছে সলভ করা যাচ্ছে না, ওটা তো সার্ভার থেকে সলভ করতে হবে, তখন আপনারা হচ্ছে এখানে চলে আসবেন। এমনি ইনিশিয়াল যে প্রবলেম গুলো হবে, ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ পারতেছেন না, কোথাও আটকায় গেছেন, ওগুলো তো অবশ্যই স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে হেল্প নেবেন। মানে ধরো সার্ভার রিলেটেড কোনো ইস্যু, সাইট ডাউন হয়ে গেছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে যেটা সলভ করতে করা যাচ্ছে না, আগে তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে আগে কথা বলে দেখবে। শুরুতে তার বুঝবেন না এটা কোথা থেকে সমস্যা হচ্ছে। যদি তারা বলে যে আপনি জোনাইটিতে কন্ট্যাক্ট করেন, তার মানে তা আপনাকে বলতেছে যে এই পেজে ইনবক্স করতে। ঠিক আছে, আর এই পেজে দেখাশোনার দায়িত্ব আমি আছি। সো যে কোনো ধরনের প্রবলেম হলে আশা করি সমাধানগুলো পেয়ে যাবেন, বাট যে কোনো সার্ভার রিলেটেড ইস্যুর জন্য হাতে 24 ঘন্টা রাখবেন অ্যাটলিস্ট। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে। ভাইয়া একটা কোশ্চেন করা ছিল টাস্কটা নিয়ে। যেহেতু আপনি একটি প্লাগ ইন দেখালেন, ভাই কোশ্চেনটা কি করব নাকি হ্যাঁ, বা হ্যাঁ, পরে? বলেন। আচ্ছা, ভাই যেহেতু আপনি একটা প্লাগ ইন দেখাইছেন, আমরা কি বা আমি কি অন্য কোনো প্লাগ ইন ইউজ করে এইটা এটা করলে হবে কিনা, নাকি ওই প্লাগ ইনটাই করতে হবে? অ্যাসাইনমেন্টের জন্য এই প্লাগইনটাই লাগবে, বাকি নিজে প্র্যাকটিসের জন্য আচ্ছা আচ্ছা অন্য প্লাগইন ট্রাই করে রাখতে পারেন, ওটা আলাদা বিষয়। বাট অ্যাসাইনমেন্টের জন্য এটাই রাখবেন, কারণ এক একজন এক একটা দিয়ে অ্যাসাইনমেন্ট করলে এই জিনিসটা জি জি স্ট্যান্ডার্ড হইলো না, সেক্ষেত্রে আপনাকে মার্কস কম বা বেশি দিলে এই জিনিসটা তো স্ট্যান্ডার্ডাইজ করা গেল না, তাই না? জি জি অবশ্যই। তাহলে হচ্ছে আর এটাতেই জি জি আরেকটা বিষয় ভাই, মানে আমাদের একটা অ্যাসাইনমেন্টের পয়েন্ট কতটুকু, কত মানে এটা মানে 10। 10? আচ্ছা, মানে আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই ওটা পয়েন্ট তো সাথে সাথেই দেওয়া হয় নাকি হ্যাঁ, ইসে হ্যাঁ, এক ক্লাসরুমে? সপ্তাহ এক আচ্ছা সপ্তাহ আর কি। যদি এক আচ্ছা ঠিক। সপ্তাহ অ্যাসাইনমেন্ট মার্কস না শেষ পান করে তাহলে স্টুডেন্ট দিবেন। অ্যাফেয়ার্স থেকে বলবেন কথা, যে আমাদের ক্লাস হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে, এখনো মার্কস পাই নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ভাই আমরা যে প্রথম যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে আমাদের নিজস্ব যেই ইন্ট্রোডিউস, ওইটা কি পয়েন্ট পয়েন্ট আউট করে যে তো ওইটার জন্য আছে, পয়েন্ট? আচ্ছা ওটা আচ্ছা। তো মার্কস আছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য মার্কস আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই আমি তো এই যে, আজকে ভাই এই অ্যাসাইনমেন্ট যে জমা দেবো আমরা, এটা কি ভিডিও করে নাকি স্ক্রিন রেকর্ড করে নাকি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আর কি?
ডোমেন কিভাবে? হোস্টিং তো ডোমেন হোস্টিং এর লিঙ্ক জাস্ট জমা দিয়ে দিলেন। আর যদি ডোমেন হোস্টিং যারা না নেবেন তাদের জন্য আপনারা চাইলে লোকাল হোস্টে কাজ কমপ্লিট করে তারপরে স্ক্রিন রেকর্ড করে তারপরে দেবেন, স্ক্রিনশট দিলে মার্কস দিবেন। ডোমেইন হোস্টিং জমা দেবো মানে বুঝলাম না। ডোমেনটা জমা দিবেন যেটাতে কামিংসন ওয়েবসাইটটা তৈরি করবেন, যেমন আমি বললাম এখন। ও আচ্ছা করুক। আচ্ছা, এখন সেটা যাদের প্রবলেম, যারা ডোমেন হোস্টিংটা এখন নিচ্ছেন না বা নিতে পারতেছেন না, তাদের জন্য হচ্ছে লোকাল হোস্টে কাজ করে আমরা স্ক্রিন রেকর্ডটা জমা দিয়ে দিই। ও ভাই আচ্ছা একটু আচ্ছা, কথা ঠিক বলতাম। আছে। ওকে। হুম হুম। বলছিলাম যে আমি তো আজকে জয়েন করেছি ক্লাসে, আচ্ছা। আজকে ভর্তি হয়েছি। হুম তো হুম। গত যে অ্যাসাইনমেন্ট গুলো চলে গেছে, তো ওগুলো আমি কিভাবে করব দুইটা বা অ্যাসাইনমেন্ট ওগুলো গেছে তো মাত্র, একটা হচ্ছে ইন্ট্রো ভিডিও, যেটা খুব বেশি সময় লাগার কথা না, ওটা হুম, দিয়ে দিবেন। আর ক্রোম এক্সটেনশনের একটা গেছে, তো দুইটা অ্যাসাইনমেন্ট গেছে। আজকেটাতে তিনটা হলো, করে নিতে পারবেন, সমস্যা নেই। এগুলো একটা অ্যাসাইনমেন্ট একদিনের বেশি সময় লাগবে না, একদম বেসিক ক্লাস। ক্লাস করে করতে দেওয়া আছে পারবো, সব। এটা সমস্যা না। আমি অবশ্য অটোসে কাজ করি মাঝে মাঝে। তাহলে তো আর প্রবলেম নেই। হুম। আমি বলতেছিলাম যে মার্কের কোনো সমস্যা হবে নাকি আমি যদি আর 2 দিন শুরুর পরে দিকে দিই? শুরুর দিকে যে পর্যন্ত অ্যাডমিশন অ্যালাউ করা হচ্ছে এই পর্যন্ত তো মার্কস পাবেন পুরোটাই। আর পরবর্তীতে লেট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য হয়তো 1 বা 2 মার্কস কাটা যেতে পারে। হ্যাঁ, সেটাই জানার ছিল আর কি, যে লেট অ্যাসাইনমেন্ট জমা দিলে তো ওটা মার্ক কাটা যায়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে, আরেকটা প্রশ্ন করতাম, মানে আমার একটা পোর্টফোলিও সাইট আছে, তো এটা মানে র্যাঙ্ক করার জন্য এটা আমাদের কি ইয়া করা হবে, মানে এসইও ক্লাস আপনার নেওয়া আলাদা হবে? একটা কোর্স হবে, যে কোর্সটা ফ্রিতেই পেয়ে যাবেন, ওইটাতে সবকিছু এগুলা বুঝাই দেওয়া হবে। আচ্ছা। ঠিক আছে। ওকে, আমি বাকি ইনফরমেশন যা আছে সবকিছু আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি, এন্ড অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশনে আসসালামু আলাইকুম ভাইয়া। করে ক্লাস রেকর্ডও পেয়ে যাবেন। জি ওয়ালাইকুম। হ্যালো। বলেন। জি ভাইয়া, আজকে আসলে যে নোটিশটা পাওয়ার পরে আমি পরে ফোন রেখে দিয়েছিলাম, তো আমি আর ক্লাসটা শুরু থেকে পাইনি। তো আচ্ছা। আজকে কি লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি আজকে নেওয়া হয়েছে নাকি এটা নেক্সট ক্লাসে বুধবারের জন্য? কোনো অ্যাসাইনমেন্টই নেওয়া হবে না, আপনার হচ্ছে ক্লাসরুমে না জমা না, দিতে মানে অ্যাসাইনমেন্ট। আমি একটু কনফিউজ ছিলাম। লাস্ট ক্লাসের বুধবারের ক্লাসে রকিব স্যার যেই আমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল, হুম সেটা কি বুধবার স্যারের ক্লাসে স্যারের জন্য, মানে এর আগ পর্যন্ত, মানে 7 ডেজ টাইম, হুম। নাকি এই 7 ডেজ টাইম, আজকের ক্লাস পর্যন্ত? যে কোনো অ্যাসাইনমেন্ট 7 ডেজ টাইম। যেমন আজকের ক্লাসটা কিবারে হলো, সোমবারে হলো না? হ্যাঁ, সোমবারের অ্যাসাইনমেন্ট সোমবারই দেখা হবে, এই হ্যাঁ, তো? পরবর্তী রবিবারের আগে জমা দিয়ে দিবেন। আর আচ্ছা মানে আচ্ছা। রবিবারে জমা দিলেই হবে এর আগে। আর নেক্সট যে ক্লাসটা, যেমন ধরেন জি বুধবার ক্লাস বা বৃহস্পতিবার যেদিনই ক্লাস হয়, ওই দিনের যে ক্লাস জি। হয় ওই দিন থেকে আবার 7 দিন পর্যন্ত সময় পাবেন ওটার জন্য। আচ্ছা এরপরেও আচ্ছা, জমা দিতে বুঝতে পারবেন, পেরেছি। বাট ওটার জন্য কিছুটা মার্কস কাটা যাবে। জি, বুঝতে পেরেছি। আর আরেকটা, আমি একটা প্রবলেম নিয়ে আসলে শুরু থেকেই সাফার করতেছি, সেটা হচ্ছে আমি যখন অ্যাডমিট হই তখন ভুলে আমার যে পার্সোনাল মেইলটা, তো ওইটা দিয়ে আমি হচ্ছে সবকিছু করে ফেলেছিলাম। তো আচ্ছা ওই মেইলটা হচ্ছে আমার সম্পূর্ণ, মানে একদমই স্পেস নেই, একদম 15 জিবি ফুল ব্লক। তো আচ্ছা। এখন আমার কাজ করতে খুব প্রবলেম হচ্ছে, তো আমি জুম সাপোর্টে কয়েকবার বলেছি। তো তখন বললো যে না, এভাবে ডেটা ইয়া করা যাবে না, চেঞ্জ করা যাবে না। কিন্তু এভাবে হলে তো আমি তো এখানে কাজ করতে পারতেছি না আমার ইমেলটা দিয়ে আপনি একটা আসলে। কাজ করেন, আপনার স্টোরেজটা আসলে কিসে যাচ্ছে? আপনার কি মানে গুগল ফটোস এর কারণে স্টোরেজ গুলো শেষ হয়ে যাচ্ছে এরকম কিছু? এটা আমার বেশ অনেক, শুধু ফটোস না, আমার অনেক ডেটা, অনেক পার্সোনাল, অনেক ইনফরমেশন, যে এই কারণে আমি আসলে এগুলো রিমুভও করতে পারতেছি না, যে রিমুভ করে আমি অন্য কিছু আচ্ছা, করব। বেস্ট অপশন হচ্ছে আপনি এখান থেকে কিছু জিনিস ডাউনলোড করে আপনার আরো একটা যে জিমেল আছে ওইটাতে উঠান, যে জিনিসগুলো মোটামুটি কম দরকারি বা ধরেন আপাতত মুভ করা যাচ্ছে। আপনি 1 জিবির মতো স্টোরেজ খালি করতে পারলেও হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিছু ডেটাবেজের সিস্টেম আছে, তো যে সিস্টেমের গুলোর কারণে আমি ইমেল গুলো চেঞ্জ করাটা খুবই টাফ। সো এই জন্য আমার একটু কষ্ট করে আমার জন্য এটা করলে ভালো হতো। আমি চাচ্ছিলাম যে আমার কাজ রিলেটেড সম্পূর্ণ, মানে ইয়াটা, মেইলটা আলাদা রাখলে আমার জন্য হচ্ছে কাজ করা বা সবকিছু করা একটা গোছানো থাকতো। এইটার সাথে হযবরল হয়ে যাবে, আমি মেইল আসলেও দেখা যায় আমার অন্যান্য অত মেইল আসে, তখন মানে হুম, একটু ঝামেলা হচ্ছে আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখতেছি আপনার বিষয়। জি।
স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গেছিলেন তাই না? জি, আমি গিয়েছিলাম। আচ্ছা, তার বিষয়টা হচ্ছে কালকে দিন 12টা থেকে সন্ধ্যা 6টা এই স্লটের মাঝখানে যে কোনো সময় গিয়ে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ বলবেন যে আমার কথা হয়েছে, আমার কথা বলবেন, যে আলমগীর এসবে উনি আমাকে পাঠিয়েছেন। ভাইয়া একটা হচ্ছে ক্লাসের একটু শেষ মানে করি, প্রশ্ন শেষ করি, করতাম। একটা শেষ করি তারপর আরেকটা। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনি কালকে দুপুর হুম। 12টা থেকে সন্ধ্যা 6টার মাঝখানে যে স্লটটা এখানে যে 6 ঘন্টা যে থাকে স্টুডেন্ট অ্যাফেয়ার্স তার কাছে গিয়ে বলবেন যে আমি কালকে কথা হয়েছে, আমার জি। ইমেল ক্লাসরুমের জন্য, ঠিক আছে? আপনার ক্লাসরুম আচ্ছা। এটা চেঞ্জ করে দিবেন। এন্ড ওটা ওখানে গিয়ে আপনার হচ্ছে ব্যাচ নাম্বার বলবেন, এন্ড আমি পাঠাইছি এটা বললে আপনাকে করে দিবে, আমি বলে দিছি। আচ্ছা, নেক্সট আর কোনো কোয়েশ্চেন? মেইলটা চেঞ্জ হয়ে যাবে তখন আমার এই লাস্ট যে মেইলটা সেই মেইলে আর কোনো মেইল বা ইনফরমেশন থাকবে না, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ওটা রিমুভ করে দিবেন, নতুন যে ইমেলটাতে আপনার দরকার ওটাতে দিয়ে দিবেন। তাহলে আমার এই মেইলে যে ক্লাসগুলো বা যা যা পেয়েছিলাম সেটা কি আমি ডাউনলোড করে রাখবো, নাকি আমি ওই মেইলে গেলে সব পাবো? ক্লাসরুমের অ্যাক্সেস পেয়ে গেলে সবই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। ভাই এই প্লাগইনের নামটা কি একটু বলা যাবে, বা আপনি কি লিখে জানি সার্চ দিয়েছিলেন ভাই, সাইট আমি তো স্পেস অফলাইন, রেকর্ডেও ভাই আছে, আরেক তো দিচ্ছি সাইট স্পেস অফলাইন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া ওই যে প্রশ্ন করছিলাম যে প্লাগ ইন জিনিসটা কি, এটা একটু বুঝি নাই। প্লাগইন জিনিসটা হচ্ছে আপনার মোবাইলে যেরকম একটা অ্যাপস ইনস্টল করলেন, ওই অ্যাপসের একটা স্পেসিফিক কাজ থাকে তাই না? জি। ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা প্লাগইনের আলাদা আলাদা কাজ থাকে, যে কাজগুলো আমরা করবো আস্তে আস্তে। ঠিক আছে, প্লাগইন ইনস্টল করলে ওই কাজটা করা যায় ওই প্লাগইন দিয়ে। একটা অ্যাপসের মতন কাজ করে এটা। সামনে আরো যত বেশি কাজ করবেন কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? অলরাইট, থ্যাংক ইউ। আপনাদের ব্যাচটা অনেক ভালো, খুব সুন্দর মতো সবকিছু মেনে ক্লাস করছেন। অনেক ব্যাচে অনেক ঝামেলা করে, অনেক দেখা যায় যে মাঝখানে মাঝখানে অনেক কোয়েশ্চেন করে। আপনারা খুব ধৈর্য সহকারে ক্লাস করছেন, থ্যাংক ইউ এই জন্য। আর আপনাদের জন্য শুভকামনা। কোনো প্রবলেম বা কোনো কিছু জানার দরকার হলে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে চলে যাবেন, অথবা আমাদেরকেও রিচ আউট করতে পারেন। আমরা একটু স্লো রেসপন্সের ক্ষেত্রে, কারণ আমাদের মেসেজগুলো অনেক নিচে চলে যায়, বাট ট্রাই করি। তৃতীয় হচ্ছে হোস্টিং রিলেটেড কোনো কিছু দরকার হলে জোরাইটিতে ইনবক্স করতে পারেন, বা স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়েও আপনি হেল্প নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আরেকটা ছোট কোশ্চেন ভাই, মানে শিওর ভাই ভাই। আমাদের তো যেহেতু আজকে মানডে, তো কালকের পরের দিনে আমাদের আবার ক্লাস, তো এখন ওয়েডনেসডে আমাদের ক্লাস আছে হয়তো বা। তাহলে তো আমাদের এই টাস্কটা কি আগামী কালকের মধ্যেই আমরা দিলেই হবে না, নাকি? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য 7 দিন সময় পাচ্ছেন। আর আজকের জি জি। ক্লাসটা নেক্সট যে ক্লাসটা আছে এই ক্লাসটার জন্য ইম্পর্টেন্ট, সো আজকের ক্লাস যে করবে সে নেক্সট ক্লাসটা ভালো বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ভাই দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে করব নাকি? এটা তো সময় পাচ্ছেন, আজকে 2 দিনও কাজ করেন, সমস্যা নেই তো। বাকি আচ্ছা আজকে আচ্ছা। যে কাজটা করতেছেন সেটার জন্য 7 দিন সময়, নেক্সট যে ক্লাসটা ওটার জন্য 7 দিন সময়। ও দুইটা দুইটা সেপারেট বিষয়। জি জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক। নামটা কি যেন বললেন ভাই প্লাগইনের? ওই নাম দিয়ে দিছি, এই যে মেসেঞ্জারে দেখেন চ্যাটে না দিয়ে দিছি আর প্লাগইনের class নাম। আপনাদের সবকিছু দেওয়াই আছে, ক্লাস ভিডিওতেও দেওয়া আছে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।